আর আমাকে দেখেই ওরা ভয় পেয়ে গেল। সরি, আমার জন্য তোমরা ভয় পেয়ে গেছো। জন্ম থেকেই আমার মুখে একটা জন্মদাগ আছে। আমি গরিব পরিবারের মেয়ে, তাই এটা চিকিৎসা করে সরাতে পারিনি। এত বড় জন্মদাগ আমি জীবনে প্রথম দেখলাম। চলো আমরা বাইরে যাই। কেউই আমার এই চেহারাটা পছন্দ করতো না। মনে হচ্ছে এরাও হয়তো আমাকে আলাদা করে দিবে। আমি মাস্ক খুলে নিজের কাপড় সেলাই করছিলাম, তখনই ওরা এসে গেল। রিয়া, সরি, আমি মাস্ক পরে নিচ্ছি। রিয়া, মাস্ক নয়, কনফিডেন্স পরো। রিয়া, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। রিয়া, দেখো আমরা তোমার জন্য একটা ফেস ভেল এনেছি, এটা ট্রাই করো, তোমার উপর ভালো লাগবে। থ্যাংক ইউ। আর যেই আমি ফেস ভেল পরে বের হলাম, তখনই ওয়াও রিয়া, তোমাকে তো অসাধারণ লাগছে। চলো বাইরে গিয়ে খেতে যাই। না না, আমি বাইরে যাই না, সবকিছু অনলাইনেই অর্ডার করি। রিয়া, তোমাকে খুব সুন্দর লাগছে, চলো না। না না, আমি যেতে চাই না। আর যেই আমি রেস্টুরেন্টে খাওয়ার জন্য মাস্ক খুললাম, তখনই আরে দেখো ওর মুখে কি বিশাল দাগ। হ্যাঁ, তাই তো মাস্ক পরে এসেছে। কি বিশ্রী লাগছে। তাড়াতাড়ি ওর একটা ছবি তুলে নি, গ্রুপে দিয়ে দেব। তোর এত সাহস হলো কিভাবে আমার বন্ধুর ছবি তোলার? আরে দেখো, কলেজ গ্রুপে সবাই রিয়াকে ট্রোল করছে। দাঁড়াও, আমি এখনই সবাইকে বুঝিয়ে দিচ্ছি। আরে ইয়ার, আমার তো অ্যাকাউন্টই ব্যান হয়ে গেল। আমার জন্য এত ঝগড়া করো না। এখন তো এসবের সঙ্গে আমার অভ্যাস হয়ে গেছে। আমি মাস্ক পরি যাতে আমার জন্য কারো অস্বস্তি না হয়। আমাদের রিয়ার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের কিছু একটা করতেই হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। দেখো, আমরা সবাই সুন্দর সুন্দর পোশাক পরে একসঙ্গে বাইরে যাব, কিন্তু আমার মুখ এই সুন্দর পোশাকগুলোর যোগ্যই নয়। রিয়া, তুমি মোটেও অসুন্দর নও, মানুষের চিন্তাটাই খারাপ। আমরা যেমন তেমনই থাকবো। রিয়া, দেখো আমরা তোমার মতোই নিজেদের মুখে জন্মদাগ এঁকে নিয়েছি। চলো এবার বাইরে গিয়ে মজা করি। তারপর আমরা সবাই মিলে অনেক গেম খেললাম, ভিডিও গেম, ঘোড়ায় চড়া, টেডি পিকে। সত্যি অনেক মজা হচ্ছিল। আরে ইয়ার, ওই মেয়েগুলোকে দেখো কি স্টাইলিশ লাগছে। আমরা তো পরে মুখ ধুয়ে ফেলতে পারবো, কিন্তু রিয়াকে তো এই দাগ আর মানুষের কটূক্তি নিয়ে সারা জীবন কাটাতে হবে। আমাদের যেভাবেই হোক রিয়ার এই দাগটা দূর করার ব্যবস্থা করতে হবে। এই নাও আমার পিগি ব্যাংকের সব টাকা। এগুলো আমার পার্ট টাইম কাজের টাকা, আর এগুলো আমার স্কলারশিপের টাকা। তোমরা এসব কি করছো? আমরা তোমাকে মডেল বানাতে চাই। না, আমি এটা করতে পারবো না। রিয়া, তুমি এটা পারবে। রিয়া, এদিকে তাকাও। রিয়া, তোমাকে কত সুন্দর লাগছে। আমার ভাবি হবে। যে জিনিসটা এত বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছিল, আজ আমার বন্ধুদের জন্য সেটা এত সহজেই দূর হয়ে গেল। চলো সবাই মিলে একটা সেলফি তুলি। 3, 2, 1। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের প্রিয় বেস্টির নাম লিখে জানাও। এই রুমটা তো বেশ অদ্ভুত, মনে হচ্ছে এটা একটা ভূতের রুম। হ্যালো, সরে দাঁড়াও, ভেতরে যেতে হবে। এই রুমে সবাই ভূতনি, তুমি এখানে কিভাবে থাকবে? ছেড়ে দাও, তাড়াতাড়ি এখান থেকে চলো। হ্যালো হ্যালো, তোমাকে তো বেশ কুল লাগছে। আমি সিমরান, আমার নাম রোজি, আর আমার নাম রোশনি। ওয়েলকাম রোজি, কিন্তু আমার একটু ভয় লাগছে। এমন কোনো কথা আছে কি যেটা আমার জানা উচিত নয়? ওরা পছন্দ করে না কেউ ওদের বেশি অদ্ভুত কিছু বলুক, আর ওদের দিকে এক দৃষ্টিতে তাকানোও পছন্দ করে না। আমি তো তাকিয়েছিলাম না। সত্যি বলতে তোমাকে আমার খুব আলাদা আর বিশেষ মনে হয়েছে। ওরা একদমই পছন্দ করে না এমন মানুষদের যারা বলে এসব পোশাক শুধু টাকার অপচয়। ওরা এসব কথাকে খুব ঘৃণা করে। প্রত্যেক মেয়ের পছন্দ আলাদা। কি হয়েছে রোজি? রোশনি, আমি কখনো নকল জিনিস কিনি না, সিনেমাও সবসময় অরিজিনাল দেখি। আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। সিমরান, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে, আমিও একদিন এটা ট্রাই করব। রোজি, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরাও তোমার মতো সাধারণ মেয়ে। সত্যি বলতে আমার এইসব পোশাক খুব পছন্দ। তোমার পছন্দ? খুব পছন্দ। এই সবই আমার পোশাক, যেটা পছন্দ হয় নিয়ে নাও। এতগুলো পোশাক? এগুলো তো মাত্র কিছু পোশাক, অনেক দামি হবে তাই না? জানি না, তবে মা আমার পোশাকের জন্য আলাদা একটা বাড়ি নিয়ে রেখেছেন। এটা পরে দেখো। আরে বাহ, খুব সুন্দর। চলো বাইরে ঘুরতে যাই। তারপর আমরা সবাই আনন্দ করে বাইরে ঘুরছিলাম। হঠাৎ ওরা রোজিকেও ভূতনি বলে ডাকতে শুরু করলো। আরে তোর তো রোজি, এই ধরনের কথা আমরা অনেক শুনেছি। ছেড়ে দাও, যেতে দাও, এরা তো একেবারে পাগল। তোমরা এত নোংরা মানসিকতা নিয়ে কথা বলো কেন? আমরা কি পরবো, কি পছন্দ করব, সেটা আমাদের ব্যাপার, আর তোমরা আমাদের বিচার করার কে? তোমাদের লজ্জা হওয়া উচিত। প্রথমবার রোজিকে এত রেগে যেতে দেখলাম, আমাদেরও রোজির পাশে দাঁড়ানো উচিত। এখন আবার দৌড়ে পালাচ্ছ কেন? চলো ছবি তুলি। নিজের পছন্দ নিজের কাছে রাখো, পৃথিবীটা স্বার্থপর। জামাইবাবু, এই নিন একটু খাবার খান। থ্যাঙ্কস আন্টি। যিনি, আমার জামাইকে দেখে কিছু শেখো। অসভ্য কোথাকার, কি শিখবো? আপনি তো সব সময় শুধু জামাইবাবুকে খাওয়াতেই থাকেন। আরে যিনি, জামাইবাবুর জন্য একটা আইসক্রিমও নিয়ে এসো। সব কথাতেই শুধু জামাইবাবু। জামাইবাবু আমার মাথা খারাপ করে দিয়েছে। আর এসব কিছুই ঘটছিল একটা অদ্ভুত শর্তের কারণে, যেটা আমার আর আমার সবচেয়ে ভালো বন্ধুর মায়েরা অনেক বছর আগে করেছিলেন। যখন এই দুজনের বিয়ে হয়ে যাবে, তখন আমরা দুজনেই আত্মীয় হয়ে যাব। এভাবেই আমরা দুজন একসঙ্গে বড় হতে থাকলাম। কিরে প্রিন্স, কি খবর? আরে মেশিন নড়ে গেল নাকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি চোর কোথাকার। পরে মায়ের কারণে আমরা দুজন একই ইউনিভার্সিটিতেও ভর্তি হলাম। দাও, আমি সাহায্য করে দিচ্ছি। থ্যাংক ইউ প্রিন্স। সে আগের চেয়ে একটু বেশি দায়িত্বশীল আর একটু বেশি দুষ্টু হয়ে গিয়েছিল।
প্রতিদিন আমার জন্য সমুচা আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতো। এই নাও জিনি, কোল্ড ড্রিঙ্ক খাও। আর সব সময় আমার সঙ্গে গেমও খেলতো। আরে জিনি, ভুল বোঝো না, তোমার মা বলেছেন তোমার একটু বেশি খেয়াল রাখতে। হ্যাঁ বুঝেছি বাবা, তোমার কিন্তু আমি ভালোভাবে খবর নেব। আন্টি, আপনার জন্য লাল লিপস্টিক এনেছি। আরে আমার জামাই এসে গেছে, হয়তো সে সত্যিই আমাকে পছন্দ করতো। জিনি, লাভ ইউ বেটা। আরে ওই ভূতের মতো দেখতে উপহারগুলো দিয়ে দাও আর এখানে তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, যাও বেটা। তোমরা দুজন আরামে কথা বলো। আজ একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, তুমি কি হ্যাঁ বলে দিয়েছে? এখনো না? তাহলে হ্যাঁ বলবে না কেন? বললাম না তাকে হ্যাঁ বলবে না। আরে ওরা চিৎকার করছে কেন? চলো গিয়ে দেখি। আমার মা বলেছেন তোমার মতো ডাইনিকে আমি বিয়ে করতে চাই না। হ্যাঁ, তাহলে বিয়ে করো না। তোমার মতো কুৎসিত ছেলেকে বিয়ে করবেই বাকি। আরে আমি তো মজা করছিলাম। সত্যি কথা হলো আমি তোমাকে পছন্দ করি। মনে মনে সে ভাবতো মেয়েটা আসলে খুব ভালো, বড় হয়ে আমি শুধু ওকেই বিয়ে করব। মা, আমি ভাবছি ওর ইউনিভার্সিটিতেই ভর্তি হব। আমি তোমার হবু শাশুড়ির সঙ্গে আগেই কথা বলে নিয়েছি। যিনি তোমার মা বলেছেন আমি যেন তোমার একটু খেয়াল রাখি। উফ, এই ভূতনির জন্য কত ঝামেলাই না পোহাতে হচ্ছে। ভূতনি বলছো? তুমি সত্যিই অনেক বড় বোকা। যদিও আমাদের এই প্রেমের গল্পের শুরুটা আমাদের মায়েরাই করেছিলেন, কিন্তু এখন এই গল্পের আসল নায়ক নায়িকা আমরা নিজেরাই। এটা এমন একটি বিশেষ আংটি যা একজন ছেলে তার জীবনে মাত্র একবারই বানাতে পারে। এতে আমাদের দুজনের পরিচয় খোদাই করা আছে। আমার কাছে এটা শুধু একটা আংটি নয়, বরং তোমার জন্য আমার সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি। তুমি কি সারা জীবনের জন্য আমার বিশেষ মানুষ হবে? এটা তো বিয়ের জন্য প্রপোজ করার আংটি, তাই না? এটা আপাতত আমি নিজের কাছেই রেখে দিচ্ছি। এখন সবকিছু তোমার উপর। তুমি আমাকে কত তাড়াতাড়ি তোমার মন জয় করতে পারো সেটাই দেখার বিষয়। তাহলে এর মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি? কত ভালোই না? আগে তুমি ছিলে আমার ক্লাসমেট, আর এখন তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষ। বন্ধুরা, তোমরা কি মনে করো? আমি কি ওকে গ্রহণ করব নাকি প্রত্যাখ্যান করব? লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাও। একজন মেয়ে তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। বন্ধুরা জানতে চায় সে কি প্রেমে পড়েছে। মেয়েটি জানায় ছেলেটির নাম ইমরান এবং সে দেখতে খুব সুদর্শন। বন্ধুরা জানতে চায় ইমরান তাকে দামি উপহার দিয়েছে কিনা, সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা প্রকাশ করেছে কিনা এবং তার মেসেজের দ্রুত উত্তর দেয় কিনা। মেয়েটি বলে ইমরান সত্যিই অন্যরকম। বন্ধুরা সিদ্ধান্ত নেয় ইমরানের ভালোবাসা যাচাই করার জন্য কয়েকটি পরীক্ষা করবে। প্রথম পরীক্ষা, গার্লফ্রেন্ডকে উপহার দেওয়া। ইমরানকে ফুল ও একটি সুন্দর নেকলেস কেনার প্রস্তাব দেওয়া হয়। নেকলেসটি মাত্র 200 টাকায় দেওয়ার কথা বলা হলেও ইমরান সেটি কিনতে রাজি হয় না। সে জানায় তার গার্লফ্রেন্ড নেকলেস পরতে পছন্দ করে না। সে প্রতিদিন ছবি আঁকে এবং ঘাড়ে ব্যথার সমস্যাও হয়। তাই ইমরান তার জন্য একটি নতুন বালিশ কিনেছে। শেষ পর্যন্ত সে শুধু ফুল কিনে দেয়। বন্ধুরা অবাক হয়ে যায় যে ইমরান তার গার্লফ্রেন্ডের পছন্দ ও সমস্যার বিষয়গুলো এত ভালোভাবে জানে। দ্বিতীয় পরীক্ষা, বিশ্বস্ততা। বন্ধুরা ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী একটি মেয়েকে ইমরানের কাছে পাঠায়। তারা মনে করে ইমরান হয়তো তার নম্বর চাইবে। মেয়েটি ইমরানের কাছে একটি পড়াশোনার প্রশ্নের সাহায্য চায়। ইমরান বলে সে নিজেও বিষয়টি ভালোভাবে জানে না। এরপর মেয়েটি ইমরানের নোট চাইলেও সে জানায় এগুলো তার ব্যক্তিগত নোট এবং অন্য কাউকে দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এতে বন্ধুরা বুঝতে পারে ইমরান অন্য মেয়েদের সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না। তৃতীয় পরীক্ষা, ফোন ও সোশ্যাল মিডিয়া। বন্ধুরা ইমরানকে জিজ্ঞেস করে সে সারাক্ষণ ফোনে কি করছে এবং কার সঙ্গে কথা বলছে। তারা তার ফোন দেখতে চায়। ফোনে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় না, তবে সার্চ হিস্ট্রিতে দেখা যায় শাশুড়ি মাকে কিভাবে খুশি করা যায়, গার্লফ্রেন্ডের ঘাড়ে ব্যথা হলে কি করা যায় এবং গার্লফ্রেন্ডের সঙ্গে সুন্দর ছবি তোলার উপায়। এমন বিষয় সে খুঁজেছে। সবাই বুঝতে পারে ইমরান তার সম্পর্ক নিয়ে সত্যিই যত্নশীল। এরপর হঠাৎ একজন বন্ধু খবর দেয় যে সে ইমরানকে একটি সুন্দর মেয়ের সঙ্গে ডেটে যেতে দেখেছে। সবাই সন্দেহ করতে শুরু করে যে ইমরান হয়তো প্রতারণা করছে। একজন বন্ধু বলে এর পেছনে হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ইমরানের সামনে গিয়ে সত্যিটা জিজ্ঞেস করবে। তারা সেই জায়গায় গিয়ে দেখে ইমরান একটি সুন্দর মেয়ের সঙ্গে রয়েছে। সবাই অবাক হয়ে যায়। তখন ইমরান তাদের দেখে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে এসেছে। এরপর সে সেই মেয়েটিকে বলে কিউট গার্ল, হ্যাপি বার্থডে। তখন আসল রহস্য প্রকাশ পায়। ইমরান আসলে অন্য কোনো মেয়ের সঙ্গে ডেটে যায়নি। সে তার গার্লফ্রেন্ডের জন্য একটি জন্মদিনের সারপ্রাইজের পরিকল্পনা করছিল। পুরো ঘটনাটি ছিল একটি ভুল বোঝাবুঝি। শেষে সবাই বুঝতে পারে ইমরান কোনো প্রতারক নয়, বরং সে তার গার্লফ্রেন্ডকে সত্যিই ভালোবাসে এবং তার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন। তিনজন রুমমেট হঠাৎ তাদের রুমে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে। রুমে ফিনাইলের মতো গন্ধ আসছে এবং রুম অস্বাভাবিকভাবে পরিষ্কার। একজনের ডিটারজেন্টের বোতল প্রায় পুরোপুরি খালি, আরেকজনের নতুন টুথপেস্ট অর্ধেক শেষ, এমনকি বিছানায় রাখা ক্যাপও নেই। তারা ভাবতে থাকে তাদের তিনজন ছাড়া রুমে আর কেউ থাকে না। তাহলে এসব জিনিস কে ব্যবহার করছে? একজন মজা করে বলে হয়তো তাদের রুমে কোনো ভূতের ছায়া আছে। অন্যজন ভয় পেয়ে তাকে এমন কথা বলতে নিষেধ করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে সব সময় রুমের দরজা লক করে রাখবে। তখন দেখা যায় আগের দিন কেনা কলাগুলোও উধাও। ক্ষুধা লাগায় তারা প্রথমে খাবার খেতে চলে যায় এবং বিষয়টি পরে দেখার সিদ্ধান্ত নেয়।
একজন রুমমেট বলে তাদের ওয়ার্ডেনের কাছে অভিযোগ করা উচিত। এরপর আসল রহস্য প্রকাশ পায়। মাহি গোপনে তাদের রুমে থাকে এবং তাদের জিনিসপত্র ব্যবহার করে। 3 রুমমেট দুপুরে ক্লাসে গেলে মাহি তাদের খালি বিছানায় ঘুমায়। সেভাবে তারা ফিরে আসার আগেই উঠে যাবে। এক রাতে রিয়া ওয়াশরুমে যাওয়ার সময় দেখে একটি লম্বা মেয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। প্রথমে সে ভাবে মেয়েটি হয়তো টিনা, কিন্তু পরে বুঝতে পারে মেয়েটির উচ্চতা টিনার চেয়ে অনেক বেশি। রিয়া সঙ্গে সঙ্গে লাইট জ্বালাতে গেলে টিনা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, মাঝরাতে লাইট কেন জ্বালানো হয়েছে? রিয়া জিজ্ঞেস করে, টিনা কি একটু আগে ওয়াশরুমে গিয়েছিল? টিনা বলে, না। তখন রিয়া ভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে। আসলে মাহি অল্পের জন্য ধরা পড়া থেকে বেঁচে যায়। পরের দিন 3 রুমমেটের অতিরিক্ত ক্লাস থাকায় মাহি আবার নিশ্চিন্তে রুমে থাকে। সে সিনেমা দেখে, চিপস খায়, তাদের জিনিস ব্যবহার করে এবং এমনকি একটি সুন্দর হেয়ারপিনও পরে। এরপর রুমমেটরা ফিরে আসার আগে সে কাপড় ধুতে শুরু করে। হঠাৎ 3 জন খুব তাড়াতাড়ি ফিরে আসে। মাহি মুখ লুকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। রুমমেটরা তাকে দেখে সন্দেহ করে। তারা আবার ফিনাইলের গন্ধ পায়। রিয়ার ল্যাপটপও চালু অবস্থায় দেখতে পায় তা কারো চিপস খাওয়া হয়েছে এবং যে মেয়েটিকে তারা দেখেছিল তার চুলে যে হেয়ারপিন ছিল সেটি আসলে লিলির। তারা সন্দেহ করে হয়তো সেই মেয়েটি গোপনে তাদের রুমে থাকে, তাই তারা তাকে ধরার জন্য একটি পরিকল্পনা করে। পরের দিন টিনা ও তার বন্ধুদের অতিরিক্ত ক্লাস থাকে এবং এরপর তারা শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রাতে ফিরবে বুঝতে পেরে মাহি আবার নিশ্চিন্ত হয়। সে পুরো রুম পরিষ্কার করে এবং লিলির খাওয়া চিপসের প্যাকেটটিও আগের জায়গায় রেখে দেয় যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু এবার রুমমেটরা মাহিকে ধরে ফেলে। তারা জানতে চায় সে কে এবং কেন গোপনে তাদের রুমে থাকে ও তাদের খাবার সামগ্রী ব্যবহার করে। মাহি জানায় সে সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছে। বাইরে আলাদা রুমের ভাড়া অনেক বেশি, তাই সে ভাড়া দিতে পারে না। সে অনুরোধ করে তাকে যেন তাদের রুমে থাকতে দেওয়া হয়, কিন্তু রুমমেটরা তার কথা বিশ্বাস করে না। তারা জানায় মাহির একটি অ্যাকাউন্টও তারা খুঁজে পেয়েছে যেখানে তাদের রুম ও ব্যক্তিগত বিষয়ের বিভিন্ন তথ্য পোস্ট করা হয়। তারা আরও রেগে যায় কারণ মাহি তাদের সঙ্গে থেকে তাদের সম্পর্কেই তথ্য প্রকাশ করছিল। তারা ওয়ার্ডেনের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। মাহি অনেক অনুরোধ করলেও তারা তাকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় মাহির কারণে নয়, বরং অন্য একটি মেয়ের কারণে পুরো বিষয়টি আরও জটিল হয়ে যায়। সেই মেয়েটি বলে মাহির কারণে সে নিজে ধরা পড়া থেকে বেঁচে গেছে। শেষে নেহাকে একটি রুম শিডিউল দেওয়া হয় এবং তাকে ভবিষ্যতে রুমে থাকার সময় আরও সতর্ক থাকতে বলা হয়। সিয়া ম্যামকে একটি পোশাক দেখিয়ে বলা হয় তিনি যেন এটি ট্রাই করেন, কিন্তু সিয়া অবাক হয়ে বুঝতে পারেন তিনি তো অন্য চেঞ্জিং রুমে গিয়েছিলেন। তখন দেখা যায় তার মতো দেখতে আরেকজন মেয়ে রয়েছে। দুজনের চেহারা একেবারে একই রকম, শুধু চুলের দৈর্ঘ্যে কিছুটা পার্থক্য। দুজন নিজেদের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করে। একজন বড় কোম্পানির বস আর অন্যজন এখনো পড়াশোনা করছে। একজনের মনে হয় চাকরি সহজ, অন্যজনের মনে হয় পড়াশোনা সহজ। তারা নিজেদের জীবনকে একে অপরের চেয়ে সহজ মনে করে তর্ক করতে থাকে। শেষ পর্যন্ত দুজনেই বুঝতে পারে জীবনে কোনো কিছুই আসলে সহজ নয়। অন্যদিকে রিয়া যখন নতুন জায়গায় ট্রেনিং শুরু করে তখন সবাই তাকে এড়িয়ে চলে। তার সঙ্গে কেউ থাকতে চায় না এবং তার কাছ থেকে দুর্গন্ধ আসে বলে তাকে অপমান করা হয়। রিয়া শুধু সবার স্বীকৃতি পাওয়ার জন্য তাদের খুশি করার চেষ্টা করতে থাকে। সহকর্মীরা রিয়াকে দিয়ে পানি আনা, ছুটির আবেদন জমা দেওয়া এবং ময়লা ফেলার মতো ছোটখাটো কাজ করাতে থাকে। এরপর সিয়া রিয়াকে দেখে অবাক হয়ে বলে তার চেহারা ব্যবহার করে রিয়া এত সাধারণ কাজ করছে। রিয়ার পড়াশোনার ফলাফল জানতে চাইলে সে বলে তার নম্বর মোটামুটি ভালো। তখন সিয়া তাকে নিজের পরিচয়ে কিছু সময়ের জন্য কাজ করার সুযোগ দেয়। এরপর রিয়ার চেহারা দেখে সবাই নানা মন্তব্য করতে থাকে এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কথা বলে। একদিন আগের খাবারে 9 টাকা দেওয়া নিয়ে সিয়া রিয়ার সঙ্গে মজা করে। রিয়া টাকা না দিয়ে বলে সিয়ার একটি পার্সেল এনে দিলে বিষয়টি ভাববে। পার্সেলের ঠিকানা পাঠানো হয়। রিয়া পার্সেল নিয়ে এলে দেখা যায় সিয়া সেটি বিক্রি করে দিয়েছে এবং টাকা থেকে নিজের সার্ভিস চার্জ কেটে নিয়েছে। রিয়া এতে খুব রেগে যায়। এরপর ক্লাসে রিয়া পুরো ক্লাসে প্রথম হয়। সবাই অবাক হয়ে যায়। মাহি সন্দেহ করে যে রিয়া হয়তো পরীক্ষায় নকল করেছে। রিয়া প্রতিবাদ করে বলে সে কেন নকল করবে। তখন ম্যাডাম রিয়াকে বোর্ডে একটি কঠিন প্রশ্ন সমাধান করতে বলেন। রিয়া বোর্ডে গিয়ে একই প্রশ্ন 3টি ভিন্ন পদ্ধতিতে সমাধান করে সবাইকে অবাক করে দেয়। তখন বোঝা যায় সে সত্যিই খুব মেধাবী। সিয়া বলে সে এত বড় কোম্পানি শুধু ভাগ্যের জোরে চালাচ্ছে না, তার নিজের যোগ্যতাও রয়েছে। এরপর মাহিকে রিয়ার কাছে ক্ষমা চাইতে বলা হয়। মাহি রিয়ার কাছে ক্ষমা চায়। পরে অন্য শিক্ষার্থীরাও রিয়ার কাছে পড়াশোনার সাহায্য চায় এবং তার নোট দেখতে চায়। এমনকি তাকে মিল্ক টি এনে দেওয়া হয়। রিয়া ভাবে এবার সবাই তাকে সম্মান করবে, কিন্তু সিয়া তাকে বোঝায় শুধু অন্যদের খুশি করার জন্য সম্মান পাওয়া যায় না, নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে অর্জন করার সম্মানই আসল সম্মান। এরপর সিয়ার অফিসে মিটিং এর সময় হয়ে যায়। একজন এসে সিয়া ম্যাম বলে ডাকলে সিয়া জানায় সে সিয়া নয়। আসল রহস্য হলো সিয়া এবং রিয়া দুজনেই জানে যে তারা চেহারায় একই রকম, আর এই পরিচয় বদলের বিষয়টি শুধু তাদের দুজনের মধ্যেই গোপন। শেষে জানা যায় সিয়ার বার্ষিক বেতন কোটি টাকার কাছাকাছি। তখন প্রশ্ন ওঠে রিয়া কি সিয়ার জায়গা নিয়ে সেই জীবন বেছে নেবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয় রিয়ার কি সিয়ার জায়গা নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।
শুনেছি এই কলেজের সব মেয়েই নাকি খুব অলস আর নাটুকে। হ্যালো এভরিওয়ান, আমি শকিনা। আমরা তো তোমারই অপেক্ষা করছিলাম। আমরা সবাই পার্টি করতে যাচ্ছি। কি দাও, আমি তোমার ব্যাগটা রেখে দিচ্ছি। কিন্তু আজ তো নতুন স্টুডেন্টদের মিটিং আছে, তোমরা সেখানে যাচ্ছ না কেন? আরে কলেজে আমরা সবাই মাত্র 4 বছর একসঙ্গে থাকবো, আর এই স্টুডেন্ট মিটিংগুলো খুবই বিরক্তিকর। রোশনি ঠিকই বলেছে। আরে ব্যাগ নামাও আর চলো। হ্যাঁ চলো চলো চলো। পার্টিতে গান গাইতে গাইতে আমার গলা বসে গেছে। এটাই তো আমার স্বপ্নের কলেজ লাইফ। শুনেছি স্টুডেন্ট মিটিং রাত 10টা পর্যন্ত চলেছে। ভালো হয়েছে আমরা যাইনি। হ্যাঁ, তার চেয়ে আমরা অনেক বেশি মজা করেছি। আমি অযথাই চিন্তা করছিলাম, আমার রুমমেটরা তো খুব ভালো। আরে শকিনা, এই অ্যাসাইনমেন্ট তো পরশু জমা দিতে হবে। আমার সঙ্গে শপিং করতে চলো। কিন্তু আমার অ্যাসাইনমেন্টের কি হবে? আরে বাবা, দেরি হয়ে গেছে। রোশনি তাড়াতাড়ি ওঠো, সকাল 8টার ক্লাস। শকিনা, এই শিক্ষক মারধর করেন না, ঘুমাতে দাও না। তোমরা তো ক্লাসে যাচ্ছ তাই না? অনেক দেরি হয়ে গেছে, এখন গিয়ে কি লাভ? আরে ইয়ার, আমাদের যেতে ইচ্ছে করছে না। তোমার যেতে হলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে। শকিনা, তুমি ক্লাসে ঘুমাতে আসো নাকি পড়তে? তোমার আগের আর এখনকার নম্বরের পার্থক্যটা দেখো। ও মা, আমি প্রথম স্থান থেকে 19 নম্বরে চলে এসেছি। চলো সিনেমা দেখতে যাই। শকিনা, তুমি যাচ্ছ তো? না, আমাকে আমার পড়াশোনা কভার করতে হবে। তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? গ্র্যাজুয়েশন তো সবারই হয়ে যাবে, এত পড়াশোনা করার কি দরকার? আমার নিজের কাছে কিছু প্রত্যাশা আছে, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই। শকিনা, তুমি এখানে আসার পর থেকে তো পড়াশোনাই করনি, তাতে কি হয়েছে? এখন থেকে আমি পড়তে চাই। দেখো, এখন আবার পোস্ট গ্র্যাজুয়েশন করবে। আমি এই 3 জনকে উপেক্ষা করে কলেজে চলে আসতাম, আর তখন ওরা আমাকে মেসেজ করে বিরক্ত করতে শুরু করতো। শকিনা, তুই আমাদের সঙ্গে ঘুরতে আসিসনি। তুই জানিস আমরা কত মজা করছি, আর তুই একা ক্লাসে বসে বোর হচ্ছিস। আমি রাগ করে ফোন বন্ধ করে রাখতাম। শকিনা, তুমি ডিজাইনিং মিটিংয়ে কেন আসোনি? আমার রুমমেটরা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। শকিনা, তোমার আসা উচিত ছিল। তুমি জানো সেখানে কত জনপ্রিয় ডিজাইনার এসেছিলেন? আসলে ইমরান, আমার রুমমেটরা আমার পড়াশোনা করাটা একদম পছন্দ করে না। ওরা আমাকে কিছুই করতে দেয় না। ওরা চায় আমি প্রতিদিন তাদের সঙ্গে ডান্স পার্টি আর শপিং করতে যাই। ওদের জীবনে কিছু করার ইচ্ছা নেই, কিন্তু তোমার অনেক কিছু করার আছে। আর এমনিতেও ভবিষ্যতে ডান্স পার্টি নয়, শিক্ষাই কাজে আসবে। আচ্ছা আমি চলি, বাই। ইমরান ঠিকই বলেছে, আমাকে ওদের উপেক্ষা করে নিজের পড়াশোনায় মন দিতে হবে। শকিনা, চলো পার্টিতে যাই। আমার যেতে ইচ্ছে করছে না, তোমরাই যাও। এরপর আমি শুধু নিজের পড়াশোনাতেই মন দিলাম, আর এটা দেখে আমার রুমমেটরা আমার উপর আরো বিরক্ত হতে লাগলো। ওয়াও, আমার সিলেকশন হয়ে গেছে। ইউনিভার্সিটি আমাকে আলাদা একটা রুম দিয়েছে। আমি চলে যাচ্ছি। সিলেকশন হয়ে গেছে বলে আমাদের ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, এমনিতেও তোমরা আমার পড়াশোনা করা পছন্দ করো না, তাই আমাদের আলাদা থাকাই ভালো হবে। ভুল বন্ধুদের সঙ্গে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করার চেয়ে একা পথ চলা অনেক ভালো, কারণ সঠিক পথ একাই হোক না কেন, সেটাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেয়। হ্যালো, 1 কাপ ক্যাপুচিনো দিন। ঠিক আছে, এখনই দিচ্ছি। থ্যাঙ্কস। আরে বোকা, ওই মেয়েটা কি স্টুডেন্ট? ওভাবে তাকাস না, ও পাশের ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। পাশের ইউনিভার্সিটির? আরে ছেড়ে দে, ওকে তুই পটাতে পারবি না। ও এত বড় ইউনিভার্সিটিতে পড়ে, আর আমরা তো 10ম শ্রেণীতেই ফেল করেছি। একটা ছোট ক্যাফেতে কাজ করি শুধু। 1 কাপ ক্যাপুচিনো? জি, এখনই নিয়ে আসছি। মনে হচ্ছে মেয়েটা আবার এসেছে। থ্যাংক ইউ। এটা কি পড়ে আছে? ফ্রি ট্রায়াল ক্লাস। এটা তো দারুণ সুযোগ, আমিও এই ক্লাসে ভর্তি হব। আরে শালা, মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে। ও ম্যাডাম, এদিকে আসুন। কি? আরে তুমি? থ্যাংক ইউ। আরে এই মাস্টার কি পড়াচ্ছে? কিছুই বুঝতে পারছি না, সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। শোনো, যদি আমি কিছু বুঝতে না পারি তাহলে কি তোমার কাছে জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, কেন নয়। পড়াশোনায় তোমার অবস্থা তো খুব খারাপ, তাই তো 10ম শ্রেণীতে ফেল করেছিলাম। ভাগ এখান থেকে। কিন্তু তুমি যদি পরিশ্রম করো তাহলে এখনো সুযোগ আছে। ঠিক আছে। শকিনা, তুমি কি ক্যাফেতেই থাকা শুরু করে দিয়েছো? আগে তো তোমাকে কখনো কফি খেতে দেখিনি। তাতে তোমার কি? তোমার এত জ্বলছে কেন? আচ্ছা, ওই ক্যাফের ছেলেটা কিন্তু সত্যিই বেশ সুদর্শন, তাই তো? প্রতিবার চুল ঠিক করে সুন্দর পোশাক পরে কফি খেতে যাও, আর বেশ আরামে ট্রায়াল ক্লাসের কাগজটাও ওখানে ফেলে এসেছিলে। তাই ক্লাসে তোমার জন্য আগে থেকেই সিট রাখা হয়েছিল। তাহলে এসব আগে থেকেই পরিকল্পনা করা ছিল। চুপ করো, আমি কফি খেতে যাচ্ছি। আরে তুমি তো এখনই সেখান থেকে এলে। কিন্তু সত্যি বলতে ওই ছেলে আর শকিনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভগবান করুন ওর যেন কলেজের কোনো ধনী ছেলে পছন্দ হয়। আজ শকিনাকে দারুণ একটা সারপ্রাইজ দেব। আর যখন আমি সেখানে গিয়ে দেখি, শকিনা চলো আজ ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাই। আজ না, আমার একটু কাজ আছে। আরে তোমার পছন্দের মেয়েটা এসেছে, আমার সঙ্গে কথা বলো না। আরে ওর কি হলো? আজ ইমরানকে দেখা যাচ্ছে না? ও ক্যাফের চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? চলো দুপুরে আমাদের ট্রেনিং সেন্টারে যাই, ভালোভাবে তৈরি হয়ে এসো। ঠিক আছে, চলো যাই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সিনিয়র শকিনা। কেমন আছো বেবি? আরে তুমি? ম্যাম, আমি আবার পড়াশোনার প্রস্তুতি নিতে চাই। ভালো হয়েছে, তুমিও ম্যাথ পড়ছো। বেবি, আমি ক্লাব জয়েন করতে চাই এবং তোমাকে ফ্রেঞ্চ ডিনারেও নিয়ে যেতে চাই। খুব দেরি হয়ে যায়নি তো? একদমই না, তোমার জন্য তো আমি আকাশের চাঁদও এনে দিতে পারি। বন্ধুরা, আমাদের জুটিটা তোমাদের কেমন লাগলো? লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাও। আমি ধনী ছিলাম, আর হস্টেলে সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। আজ আমাদের রুমে এক ধনী বাবার নষ্ট মেয়ে আসতে চলেছে। নিশ্চয়ই খুব অহংকারী হবে। কারো সঙ্গে দেখা না করে কিভাবে তাকে বিচার করছো? আমাদের জ্ঞান দিতে এসো না। হ্যালো, আমি মায়রা। আমি আমার বাগান থেকে এই আঙুরগুলো নিয়ে এসেছি। যাই হোক,
আমি এখানে শুধু 1 মাসের জন্য থাকবো। বাবা আমার জন্য তাজ হোটেল বুক করে রেখেছেন। 1 মাস পরেই আমি চলে যাব। দেখেছো, ভালো মেয়ে সাজছে, ছেড়ে দে, এমনিতেও 1 মাস পর চলে যাবে। ফ্যাশন ডিজাইনে মায়েরা প্রথম পুরস্কার পেয়েছে। এভাবেই এগিয়ে যেতে থাকো। 1 সপ্তাহের মধ্যেই প্রথম পুরস্কার। নিশ্চয়ই ওর বাবা ঘুষ দিয়েছে। হ্যাঁ, ওর কাছে টাকার তো কোনো অভাব নেই। নিশ্চয়ই সব ভালো পোশাকও ওই কিনে নিয়েছে। যার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে এমন অভিযোগ করা ঠিক নয়। আমার সন্দেহ ছিল, তাই আমি একা ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দাঁড়াও, এই কুকিগুলো নিয়ে যাও, তোমার বন্ধুদের সঙ্গে খেও। দেখেছো, আমি বলেছিলাম না মায়েরা ঘুষ দিয়েছে। দেখো, ম্যাম ওকে নিজের স্ন্যাক্স দিচ্ছেন, আমাদের তো কখনো দেননি। আমার বাবাও যদি ধনী হতেন। ম্যাম, এবছর নীতা আম্বানির পোশাকের ডিজাইন কে করবে? এবছর কে করবে? মায়েরা, তুমি যাবে। আমার কাছে টাকা থাকলে ম্যাম নিশ্চয়ই আমাকেই বেছে নিতেন। এটা ঠিক নয়। মায়েরা, আমি তোমার জন্য লিচু এনেছি, আর আমি সানস্ক্রিন এনেছি। অনেক গরম পড়েছে, তাই না? থ্যাংক ইউ। তোমরা তো আগে মায়েরাকে নিয়ে হিংসে করতে, এখন হঠাৎ কি হলো? চুপ কর তো। এটা কি বলছিস? একটা সুখবর আছে, আমার সঙ্গে আরো একজন যেতে পারবে। সত্যি? তাহলে কে যাবে? আমি। কি স্বার্থপর মানুষ! আগে তো মায়েরাকে নিয়ে হিংসে করতে, আর এখন দেখো। প্রিয়া, তুমিও যাবে? হ্যাঁ, চল। আরে, আমি তো আগে থেকেই বুঝেছিলাম ওরা আমাদের নিজেদের পায়ের ধুলোর মতো মনে করে। আমি সেই মেয়েদের মতো নই যারা শুধু নিজেদের টাকার বড়াই করে। আমি এখানে নিজের পরিশ্রমে এসেছি, কিন্তু ওরা মনে করে আমি সবকিছু টাকা দিয়ে কিনেছি। এখানে দেখো, কোথাও একটা ভুল আছে। মায়েরা কখনো আমাকে আমার দারিদ্র্য দিয়ে বিচার করেনি, বরং সে আমাকে অনেক সাহায্য করেছে। আমিও এখানে নিজের পরিশ্রমে এসেছি। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে জানাও, আমি কি তোমাদের ভালো লাগে? ম্যাম, আমি আমার রুম বদলাতে চাই। কেন, কি হয়েছে? আমি প্রতিদিন ভেতরে ভেতরে কষ্ট পাই ম্যাম। আমার রুমমেটরা আমার সম্পর্কে এতটাই খারাপ ধারণা পোষণ করে যে আমি বুঝতেই পারি না আমার দোষটা কি। চলো সবাই তরমুজ খাই। ওয়াও প্রিয়া, এটা তো খুব মিষ্টি। তোমরা খাও, আমি শুধু বাথরুম থেকে আসছি। মায়েরা তরমুজ খাচ্ছে না কেন? ডাক্তার আমাকে মিষ্টি খেতে নিষেধ করেছেন। তরমুজ তো স্বাস্থ্যকর। কত নাটক করে। মায়েরা, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। তখন আমি কি জানতাম আমার ছোট্ট একটা কথার এত ভুল অর্থ করা হবে। প্রিয়া, এখন থেকে মায়েরাকে আর কিছু দেবে না। ওর মনে হয় আমরা রাস্তার তরমুজ খেতে দিচ্ছি। হ্যাঁ, এখন থেকে ওকে আর কিছু দেব না। ওয়াও জিয়া, এই হেয়ারস্টাইলটা তোমার উপর খুব সুন্দর লাগছে। আমার কাছেও ঠিক এমন একটা হেয়ার ব্যান্ড আছে। তুমি কি বলতে চাইছো আমি তোমাকে নকল করি? না, আমি সেটা বলতে চাইনি। দেখো বন্ধুরা, ইংলিশ ম্যাম এসেছেন। হাই বাচ্চারা। হ্যালো ম্যাম। ম্যাম, আমিও কি প্রতিযোগিতায় অংশ নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। তোমার কি সত্যিই মনে হয় তুমি পুরস্কার পাবে? কোনো নিশ্চয়তা নেই। আমার পুরস্কার দরকার নেই। আমি শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করতে চাই। চলো আমার সঙ্গে প্র্যাকটিস করো। হ্যাঁ, চলো। আমার দোষটা কি ছিল? আমি ওদের সঙ্গে থাকতে চেয়েছিলাম, তাই ওদের কথাগুলো উপেক্ষা করে গিয়েছিলাম। কিন্তু তারপরও ওরা আমাকে বিরক্ত করতেই থাকলো। মায়েরা, আমাদের জন্য তরমুজ আনিয়ে দাও, আর আমাদের ইংলিশ প্রজেক্টটাও বানিয়ে দাও। মায়েরা, তোমার ল্যাপটপটা দাও, ফর্ম পূরণ করতে হবে। তোমরা আমার ব্যক্তিগত ফাইল দেখবে না তো? না, তাহলে আমি ল্যাপটপ দেব না। নিজেদের কাজ নিজেরাই করো। দেখেছো কি খারাপ মেয়ে? সেদিন আমি বুঝতে পেরেছিলাম ওরা আমাকে বন্ধু হিসেবে নয়, নিজেদের কাজ করানোর জন্য ব্যবহার করছে। আমি আর ওদের ঘৃণা সহ্য করতে পারছি না। তুমি মনের দিক থেকে খুব ভালো, তোমার ভালো মানুষদের সঙ্গেই থাকা উচিত। আমি তোমার রুম ট্রান্সফার করে দিচ্ছি, তুমি আমাদের নতুন রুমমেট। চলো তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোমার জন্য তরমুজ এনেছি। আমাকে তরমুজ খেতে নিষেধ করা হয়েছে। আপনারাও যদি ভুল বোঝেন, ও তোমার পেটের সমস্যা হয়, এই ব্রেড আর কলা খাও, পেটের জন্য ভালো হবে। আর আমি তোমাদের সবার জন্য স্ট্রবেরি আইসক্রিম এনেছি। এটা তো অনেক দামি। আমি ভেবেছিলাম তোমরাও হয়তো ভাববে আমি দেখনদারি করছি। আমরা কখনোই এমনটা ভাববো না। তোমরা কত ভালো। তুমি অন্যদের ভালো মনে করো কারণ তুমি নিজেও ভালো। চলো তোমার বিছানা গুছিয়ে দিই। সেদিন প্রথমবার বুঝতে পেরেছিলাম ভুল মানুষের মাঝে থেকে নিজেকে বদলে ফেলার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে আমি এসে গেছি। তুই নেপাল থেকে এসেছিস, তাই না? হ্যাঁ দিদি। তুই অটো করে এসেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর তোর সব জিনিসপত্র একটা বস্তার মধ্যে? হ্যাঁ দিদি। আরে গরিব কোথাকার, মনে হচ্ছে এদের মধ্যে আমিই সবচেয়ে গরিব। দেখো তো, আমি সবার জন্য মোমো নিয়ে এসেছি। আমার লাগবে না। মনে হচ্ছে এদের সঙ্গে বন্ধুত্ব করা কঠিন হবে। এই নে, আমি তোর জন্য সমুচা এনেছি। এই নে আমার ক্রেডিট কার্ড, আর একটু ভালোবাসাও নে। আরে ওদের ছেড়ে দে। আজ থেকে তুই আমার বন্ধু। না, ও আমার বন্ধু। না, ও আমার বন্ধু। মানে তোমরা আমাকে আর বিরক্ত করবে না। আজ থেকে তুই আমাদের ছোট বোন। এদের মায়ের চোখ, এত ধনী মেয়েরা আমার বন্ধু হয়ে গেল। দিদি, নিচের ফ্রিজে পানি আছে, আমি সব পানি খেয়ে ফেলেছি। কি ভাই সাহেব, এটা এখানে রেখে দিন। আরে এই নতুন ফ্রিজটা কার জন্য? একটু দাঁড়াও ম্যাডাম, কফি মেশিনটা কোথায় রাখবো? কি কফি মেশিন? এটা এখানেই রেখে দাও। এখন থেকে তোকে আর কোথাও যেতে হবে না। কি, তুই এখন থেকে আমাদের ছোট বোন, তাই অভ্যাস করে নে। ওয়াও, তোমরা তিনজনই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি শকিনার জন্য নতুন ড্রেস এনেছি, আর আমি শকিনার জন্য মুক্তুর হার এনেছি। তোমরা দুজন দাঁড়াও। ও
আমাদের কাছে এসেছে। সেই খুশিতে আমি পার্টি রেখেছি। না, আমার গিফটটাই ভালো। না, আমার গিফট ভালো, আমারটাই ভালো। আরে থামো তো, কি হয়েছে? আমাকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দিয়েছে। ওরা বলেছে আমি গরিব তাই ডিজাইন চুরি করেছি। সবাই আমাকে নিয়ে মজা করেছে। আমাদের বোনকে কাঁদানোর সাহস ওদের হলো কি করে? হ্যাঁ, ঠিক বলেছিস, এর শাস্তি ওদের পেতেই হবে। কি? কিন্তু কিভাবে? সব আমাদের ওপর ছেড়ে দে আর কান্না বন্ধ কর। এরপর আমি আবার আমার ডিজাইন তৈরি করতে শুরু করলাম। ড্যাড, ওই ডিজাইন কম্পিটিশনের সব টাকা যেন আমাদেরই থাকে। ওকে স্পন্সর করুন। স্টেজটা এমনভাবে সাজানো উচিত যাতে আমার বোনের ডিজাইন সবার নজর কেড়ে নেয়। ওকে ম্যাম, আপনি নিশ্চিন্ত থাকুন। সবাই কান খুলে শুনে রাখো, কাল তোমাদের সবার ভোট শকিনার পক্ষেই যেতে হবে, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আমি ডিজাইন কম্পিটিশনে প্রথম হয়েছি। কংগ্রাচুলেশন। আমরা জানতাম তুই জিতবি। আমি জানি এসব তোমরাই করেছো। তুই কি আগে থেকেই জানতিস? হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো। আই লাভ ইউ সো মাচ। বন্ধুরা, তোমাদের কাছেও কি এমন ভালোবাসার বোনেরা আছে? তাহলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের বোনের নাম জানাও। ম্যাম, আমি আমার হস্টেল পরিবর্তন করতে চাই। কারণ বলো? আমি গরিব পরিবারের মেয়ে, আর বাকি সব মেয়েরা অনেক ধনী, তাই আমি তাদের সঙ্গে মিশতে পারছি না। আরে, আমার টাকা হারিয়ে গেছে। কে নিয়েছে? নিশ্চয়ই সকিনাই নিয়েছে। গরিব, তার উপর চোরও। আমি খোঁজ নিয়ে দেখেছি, এখন কোনো খালি সিট নেই। একটু মানিয়ে নাও। ম্যাম, আমিও আমার হস্টেল পরিবর্তন করতে চাই। আমার হস্টেলের লোকজন খুব গরিব, তারা আমার বিলাসবহুল জীবনযাপনের যোগ্য নয়। তোমরা দুজনকে তো একদম একই রকম দেখতে। আরে হ্যাঁ, আমরা দুজন তো একেবারে একই রকম দেখতে। এই কলেজে যে আমার একজন যমজ বোনও আছে, সেটা আমরা জানতামই না। হ্যাঁ, আমি আমার বাবার সঙ্গে খুব গরিব অবস্থায় থাকি। তুমিও নিশ্চয়ই আমার দারিদ্র্যকে ঘৃণা করবে, তাই না? আমি শুনেছি হস্টেলের মেয়েরা তোমাকে অনেক বিরক্ত করে। আমরা যখন কোন একই রকম দেখতে, তাহলে হস্টেল এক্সচেঞ্জ করে নিলেই হয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কেউ যদি জানতে পারে? এই কার্ডটা নাও আর ইচ্ছে মতো খরচ করো। আমার নেকলেসটাও পরো, কেউ সন্দেহ করবে না। থ্যাংক ইউ বোন। আমার রুম নাম্বার 403। সকিনা, আমার কাপড়গুলো ধুয়ে দাও। 5 টাকা দেবো। আমিও 5 টাকা দেবো। চলো, এবার কাজে লেগে পড়ো। এই টাকা তোমরাই রেখে দাও। এত টাকায় তো আমার নেল পলিশও হয় না। সকিনা কি পাগল হয়ে গেছে নাকি? হ্যালো মিস সকিনা ম্যাম, আমি হোম সার্ভিসের জন্য এসেছি। হ্যাঁ, আমার 10,000 টাকার ডায়মন্ড নেলস চাই। এ তো সেই দামি ম্যানিকিউরিস্ট, তাই না? হ্যাঁ, শুধু আসার চার্জই 1000 টাকা। আমার কাজ হয়ে গেলে ওদের দুজনেরও করে দিও। টাকা আমি দেব। থ্যাংক ইউ। সকিনা এত ধনী কবে থেকে হয়ে গেল? এই সিঙ্গিং কম্পিটিশনে জিতলে আমরা স্টার হয়ে যাব। কিন্তু এন্ট্রি ফি তো 1,00,000 টাকা। আমি খুব ভালো গান গাই, কিন্তু আমার কাছে এত টাকা নেই। টাকা আমি দেব, কি বলো? তবে একটা শর্ত আছে। স্টার হওয়ার পর তোমার ব্যবসা আমি সামলাবো এবং সব কন্ট্রাক্ট আমরাই সই করব। রাজি থাকলে বলো। সকিনা শুধু ধনীই হয়নি, খুব বুদ্ধিমান আর চালাকও হয়ে গেছে। হ্যাঁ, আমি রাজি। এখন সকিনার 2 রুমমেটই তার সেবা করছে, তাকে কফি খাওয়াচ্ছে, তার ভাগের কাজ নিজেরা করছে, তার চুলও ঠিক করে দিচ্ছে এবং তার বিছানাও গুছিয়ে দিচ্ছে। খুব ভালো। এই নাও পুরস্কার। থ্যাংক ইউ মালকিন। টাকার জোর? আমি তোমার হস্টেলের সবাইকে ঠিক করে দিয়েছি। আচ্ছা, এবার বলো কবে এক্সচেঞ্জ করবে? এক্সচেঞ্জ? কিসের এক্সচেঞ্জ? এখন আসল ধনী তো আমি। মানে? নেকলেস আমার গলায়, কার্ড আমার হাতে। তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমিই ধনী বোন? এবার তুমি 5 টাকার জীবন উপভোগ করো, তাহলেই বুঝবে দারিদ্র্য কাকে বলে। দাঁড়াও, আমি তোমাকে ছাড়বো না। তোমাদের আরো একজন বোন আছে যে কখনো বাড়িতেই আসেনি। বোনেদের খেলা তো এখন শুরু হলো। মায়েরা, কবে তোমার সিক্রেট বয়ফ্রেন্ডের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিবে? এত তাড়াহুড়ো কিসের? পরিচয় করিয়ে দেব। আয়ান। ওর নাম কিভাবে জানে? এটা আমার ছোট ভাই আয়ান। হ্যালো হ্যালো, দাঁড়াও, আমার বেস্ট ফ্রেন্ডের ভাই তাহলে আমার বয়ফ্রেন্ড? দিদিকে বলে দেওয়া উচিত। এখন না, যদি দিদি এই সম্পর্কটা মেনে না নেয়। তোমরা দুজন কি লুকাচ্ছ? কিছু না দিদি, ট্রিটের জন্য থ্যাংক ইউ। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? এত ভালো কবে থেকে হয়ে গেলে? দিদি, এটা খান। কি বকবক করিস? হ্যাঁ, মায়েরা 2 দিন আগে বলেছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এখনো করায়নি। পরে বলবো, আগে খাও। দিদি, কোনো মেয়েকে প্রপোজ করতে হলে কি গিফট দেওয়া উচিত? কার কপাল খারাপ যে তুই তাকে পছন্দ করেছিস। যাই হোক, প্রত্যেক মেয়ের পছন্দ আলাদা। তোর বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, ওর ব্রেসলেট আর কিউট জিনিস পছন্দ। একটা চেইন দিতে পারিস। মায়েরা, স্পাইডারম্যান দেখতে যাবে? না, আমার টিউশন আছে। তুই টিউশন? নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। আয়ান, জিয়ার সন্দেহ হচ্ছে। তুই ওকে কি বলেছিস? ও তো সিনেমা দেখতে গেছে। আমি ওকে কিছুই বলিনি। তুই কি অজুহাত দিয়েছিস? আমি বলেছি আমার টিউশন আছে। হাই ফাইভ। চলো এবার যাই। তোমরা দুজন কোথায় যাচ্ছ? জিয়া, আমি টিউশনে যাচ্ছিলাম আর আয়ান পাশের মাঠে ক্রিকেট খেলতে যাচ্ছিল। তোমার টিউশন কোথায়? কোন সাবজেক্ট? শিক্ষকের নাম কি? দিদি, মায়েরাকে বিরক্ত করবেন না, ভুলটা আমার ছিল। আমি ওকে ডেকেছিলাম। ব্যাস, এবার সত্যি বলো, তোমাদের সম্পর্ক কবে থেকে? তুমি কিভাবে জানলে? আপনি কিভাবে বুঝলেন দিদি? সেদিনই রেস্টুরেন্টে তোমাদের দেখে আমার সন্দেহ হয়েছিল, আর সেদিন আমার ভাইয়ের কাছে যে নোটবুকটা ছিল সেটা আমি তোমার কাছে দেখেছিলাম। তখন আমার সন্দেহ পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আর তুমি আমারই ভাইকে তোমার প্রেমের জালে ফাঁসিয়েছ। আর তুই আমার কাছ থেকে এই কথাটা কতদিন ধরে লুকিয়ে রেখেছিলি? দিদি, আমরা দুজনই সিরিয়াস। আমাদের ভয় ছিল আপনি রেগে যাবেন। এখন থেকে এই
সম্পর্কটা আমার কাছ থেকে লুকাবে না। দিদি, আমার একটু সাহায্য করে দাও না, মায়েরা খুব রেগে আছে। শুধু একবার সাহায্য করে দাও, পুরো মাসের নাস্তা আর চা আমার পক্ষ থেকে। মায়েরা, আয়ান নিজের ভুল বুঝতে পেরেছে, সে সত্যিই তোমাকে ভালোবাসে, এখনো ঘরে বসে কাঁদছে, তাড়াতাড়ি ওর জন্য একটা ভালো গিফট নিয়ে এসো। দিদি, তুমি বেস্ট। মায়েরা, পার্টি কবে দিচ্ছিস? আমার বয়ফ্রেন্ডের দিদি যেদিন বলবেন সেদিনই। দিদি, এগুলো কি আপনার নোটস? হাই। এই নাও চিনি ছাড়া কফি, আর এই নাও কোল্ড কফি। আমি চুন্নু ভাইয়ের রেস্টুরেন্ট থেকে সমু চা বুক করেছি, আর আমি চাইনিজ চাউমিন। জন্মদিনের জন্য এই কানের দুলগুলো কিনেছি, আর আমি এই লাক্সারি ব্যাগটা নিয়েছি। নেহা, বলো তো কার উপহারটা ভালো? আমি কিভাবে বলবো? তিনজনের বন্ধুত্বে শুধু ঝগড়াই হয়। তোমাকে একজনকে বেছে নিতেই হবে, আমি কিছুই বলবো না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওই ডাইনিটার? তোমরা দুজনই আমার বেস্ট ফ্রেন্ড, একজনকে বেছে নাও। জিয়া আমার ছোটবেলার বন্ধু, আর মায়েরা কলেজের প্রথম দিন থেকেই আমার বন্ধু। আমি কাকে বেছে নেব? আমি বরং অন্য বিষয় নিয়ে কথা বলি। আজ মোমো পার্টি আমার পক্ষ থেকে। ঠিক আছে, তোমাকে এই দুজনের ঝগড়া থামাতেই হবে, না হলে দুজন দুজনকে আঘাত করে ফেলবে। আমাকে দুজনকে একসঙ্গে একা সময় কাটানোর সুযোগ দিতে হবে। তুমি এখানে কি করছো? নেহা কফি পছন্দ করে, তাই কফি নিতে এসেছি। এখনো চকলেট কফি পছন্দ করে, কিন্তু এখানে পাওয়া যায় না। ও ক্যান্টিনের নুডলসও পছন্দ করে। কোন ক্যান্টিন? আমি নিয়ে যাব, টাকাটা তোমাকেই দিতে হবে। নেহা আর আমার একটা গোপন জায়গাও আছে। কোথায়? রবিবার আমার সঙ্গে চলো। ঠিক আছে। নেহা মন খারাপ করলে এখানেই আসে। চলো ডলওয়ালা গেম খেলি, নেহা এতে এক্সপার্ট। দেখো ডল বের হয়ে গেছে, আমি তোমাকে হারিয়ে দেব। আজ আমি জিতবো। আমরা গেম খেলছিলাম তখন। চলো মায়েরা, হস্টেলে যাই। হ্যাঁ, আমিও ক্লান্ত হয়ে গেছি। জিয়া, আমরা দুজন বন্ধু, তাই না? হ্যাঁ। বাঁচাও, একটা কুকুরছানা নদীতে পড়ে গেছে, আমি ওকে বাঁচাতে যাচ্ছি। দাঁড়াও জিয়া, ওখানে যেও না, ওখানে কুকুরটা ডুবে যাচ্ছে। নেহার সঙ্গে কি হয়েছিল ভুলে গেছো? আমি তোমাকে ওখানে যেতে দেব না। আমি সুন্দরবন ঘুরতে যাচ্ছি, সেখানে অনেক নদী আর অনেক প্রাণীও আছে, আমিও যাব। ঠিক আছে, কাপড় গুছিয়ে নাও। আউচ, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। নেহার সঙ্গে কিছু একটা হয়েছে। কি হয়েছে? ও তো ঘুরতে গিয়েছিল, একটা বাচ্চা নদীতে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে নেহা নিজেই ডুবে গেছে। না, তাড়াতাড়ি এসো, আমি একজন বন্ধুকে হারিয়েছি, এখন তোমাকেও হারাতে পারবো না মায়েরা। আমি নেহাকে ভুলতে পারছি না, আমিও পারছি না। আমরা ওকে হারিয়েছি, কিন্তু আমাদের স্মৃতিতে ও সব সময় বেঁচে থাকবে। বন্ধুরা, যারা আজ আমাদের মাঝে নেই তাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখুন, আর যারা আজ আপনার পাশে আছে তাদের কখনো ছেড়ে যাবেন না। চিয়ার্স। কলেজে তোমাদের সবার সঙ্গে এক গ্রুপে এসে কত মজা লাগছে। আরে, এই হটপট রেস্টুরেন্টে ব্রেডও পাওয়া যায় কি? কি হয়েছে সকিনা? এই ব্রেড খাওয়ার জন্য নয়, স্যুপের অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য দেওয়া হয়। ওহ সরি ইয়ার, আর যদি খেতেই চাও তাহলে এভাবেই খাও না, এতে এমন কি হয়েছে? ব্রেড তো খাওয়ার জন্যই হয়। থ্যাংক ইউ ইমরান। এমনিতেও আমার খুব ক্ষুধা লেগেছিল। আমি ইমরানকে পছন্দ করি, কিন্তু আমি জানি আমাদের মধ্যে পার্থক্য শুধু এই ব্রেডের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজ আমার জন্মদিন, সবাইকে আমার পক্ষ থেকে পার্টি। না, আজ পার্টি আমি দেব। আমি ইমরানের জন্য নিজের হাতে এই কি চেইনটা বানিয়েছি, জানি না ওর ভালো লাগবে কিনা। বন্ধুরা, এটা দেখো, বিটিএস কনসার্টের ফ্রন্ট রো টিকিট। ইমরানের জন্মদিনে আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য উপহার। আরে বাহ, ফ্রন্ট রো টিকিট পুরো 2000 টাকা। মানতেই হবে। কি বললে? 2000 টাকা? আরে সকিনা, পালা। এত দামি উপহারের সামনে তোমার হাতে বানানো কি চেইনটা ইমরানের কি আর ভালো লাগবে? সকিনা, জানো ইমরান নতুন গাড়ি কিনেছে, দেখতে যাবে? না, আমি যাব না, আমাকে একটা মডেলিং প্রতিযোগিতায় যেতে হবে। সকিনা, তুমি এত পরিশ্রম করো, এতগুলো প্রতিযোগিতাও জিতেছো, তোমার কাছে নিশ্চয়ই অনেক টাকা আছে, তাই না? সকিনা, তুমি এত কিছু করো, তোমার বাড়ি থেকে কি পকেট মানি পাও না? না, ব্যাপারটা তা নয়, আমি শুধু নিজেকে আরো ভালো করার জন্যই এসব করি। আসলে ইমরান আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাই ওর থেকে দূরে থাকাই ভালো হবে। কিছুক্ষণ পর, সকিনা হ্যাপি বার্থডে, আমি হোস্টেলের নিচে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এখনই আসছি। সকিনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট জন্মদিনের সারপ্রাইজ। তোমার ভালো লেগেছে? কিন্তু আমি তো তোমার জন্মদিনে তোমাকে কিছুই দিতে পারিনি। সরি, আমি এটা নিতে পারবো না। আমার জন্য সবচেয়ে বড় উপহার হলো তুমি যেন আমার প্রতিটি জন্মদিনে আমার সঙ্গে থাকো। কি? আমার একটু কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। ওর আবার কি কাজ জানি না। প্রতি বৃহস্পতিবার বাইরে যায় আর রাতে ফিরে আসে। মনে হয় কোনো পার্ট টাইম কাজ বা অন্য কোনো কাজে যায়। আসলে আমারও কিছু কাজ আছে, আমিও যাই। এখন আবার ইমরানের কি কাজ পড়লো? কিছুক্ষণ পর আমি রাস্তায় অদ্ভুত একটা পোশাক পরে বই বিক্রি করছিলাম। তখন ইমরান আমার পিছু নিতে নিতে আমার কাছে চলে আসে। ইমরানকে দেখে আমি পালানোর চেষ্টা করতেই আমার পা একটা স্ট্যান্ডে আটকে যায়। আমি পড়ে যেতে যাচ্ছিলাম, ঠিক তখনই ইমরান আমাকে ধরে ফেলে। তুমি ঠিক আছে? আমি কোনো উত্তর না দিয়ে ইমরানের কাছ থেকে বাঁচতে আবার দৌড়ানোর চেষ্টা করি। সকিনা, আমি জানি এটা তুমি, তোমার আমার কাছ থেকে লুকানোর কোনো দরকার নেই। তুমি যেমনই হও, তোমার পরিবারের অবস্থা যেমনই হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ সকিনা, কিন্তু আমাদের মধ্যে পার্থক্যটা এখনো অনেক বেশি, তাতে আমার কিছু যায় আসে না।
তোমার পরিশ্রম আর তোমার স্বভাব দুটোই আমার খুব ভালো লাগে। কেউ একজন সত্যিই বলেছিল, সত্যিকারের ভালোবাসা কখনো সম্পদ বা সামাজিক অবস্থান দেখে না। যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে ধনী গরিব নয়, শুধু একে অপরের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের জীবনেও কি এমন একজন সত্যিকারের জীবনসঙ্গী আছে? তাহলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাও। সকিনা, যাও বিলটা দিয়ে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি। এ তো আমাদের হস্টেলের সবচেয়ে গরিব মেয়ে, আমরা কি সবসময় ওকে সঙ্গে রাখবো? ইস, আমাদের অন্য রুমমেটরা যদি কোনো ধনী বাবার মেয়ে হতো। বাহ, এত তাড়াতাড়ি বিল দিয়ে এলে। আর তুমি এত দামি পোশাক কখন পরলে? আমি তো এইমাত্র এসেছি। তোমরা দুজন এসব কি বলছো? আরে বিল তো আমিই দিয়ে আসছি। ওটা নয়, তোমরা দুজনকে তো একেবারে একই রকম দেখতে। আরে হ্যাঁ, আমরা তো যমজ বোনের মতো দেখতে। আসল সত্যিটা হলো, তোমরা দুজনই সিঙ্গেল প্যারেন্টের কাছে বড় হয়েছো। সকিনা তার বাবার সঙ্গে আর রোশনি তার মায়ের সঙ্গে। তোমাদের বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং তারা একজন করে সন্তানকে নিজেদের কাছে রেখেছিলেন। ও, তাহলে ব্যাপারটা এমন। তোমার বাবা তোমাকে খুব দারিদ্র্যের মধ্যে রেখেছেন। দেখো তুমি কত পুরনো পোশাক পরে আছে। এসব কথা বলো না। তোমার মা কি তোমাকে ভদ্রভাবে কথা বলতে শেখাননি? দুই বোনের মধ্যে কি ভয়ঙ্কর শত্রুতা, একজন ধনী আর একজন গরিব। আরে থামো, ঝগড়া বন্ধ করো। থামো সকিনা, ভুলে যেও না তোমরা দুজন আপন বোন। কিছুক্ষণ পর হস্টেলে গরম পানি আসছে না। হে ভগবান, আমার তো 3 দিন হয়ে গেল গোসল করা হয়নি। আমি ব্যবস্থা করে ফেলেছি, এই নাও কেটলি আর গোসলের জিনিসপত্র। এসব বাদ দাও, আমার স্কুলের সামনে যে বিলাসবহুল বাড়িটা আছে সেখানে চলো। আমি ম্যানেজারকে বলে দরজা খুলিয়ে দেব। বাহ, ধনী বন্ধু থাকার এটাই তো সুবিধা। তুমি যাবে? আমি যাব না, নখরাবাজ ধনী মেয়ে। যাও, তোমার যা ইচ্ছা করো। কিছুক্ষণ পর, আরে না, আমি সেখানে মিষ্টি পাইনি। কেন? কাজে দেরি হয়ে গিয়েছিল, তাই সব শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এই নাও, আমি অতিরিক্ত টাকা দিয়ে তোমার জন্য বানিয়ে এনেছি। বাহ, কি ব্যাপার, তুমি অনেক নখর করো। তবে ধন্যবাদ। মা, তুমি বলেছিলে আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসবে। আমাদের দুজনের তো 2 বছর ধরে দেখা হয়নি। বোন নিজেকে খুব একা মনে করছে। ও অনেক পরিশ্রম করে এবং নিজের পড়াশোনার খরচও নিজেই চালায়। তুমি এসব কি করছি? তোমাকে সাহায্য করছি। তুমি কি এই কাজটা করতে পারবে, ধনী মেয়ে? হ্যাঁ, কারণ এখন আমি আর একা নই। কিছুক্ষণ পর, এই দেখো আমাদের ছোটবেলার ছবি। মাঝখানের এই মেয়েটাকে, ওকে তো আমাদের চেয়ে বড় মনে হচ্ছে। আসলে সকিনা তোমাদের আরেকজন বড় বোন, যে তোমাদের চেয়ে 5 বছরের বড়। তোমাদের দুজনের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকবো। সকিনা, আমাদের এই পরামর্শদাতাকে তো তোমাদের দুজনের মতোই দেখতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রুম পরিষ্কার করতে আমাকে সাহায্য করো। আজ তো রুম চেকিংও হবে না। তাহলে কেন? আমার বেস্ট ফ্রেন্ড রোশনি আসছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও। তোমার বেস্ট ফ্রেন্ড কোনো ইন্সপেক্টর নাকি যে তুমি এত ভয় পাচ্ছ? ও ইন্সপেক্টরের থেকেও বেশি ভয়ঙ্কর। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকা খুব কঠিন হবে। ও যদি তোমার আসল পরিচয় জেনে যায়, তাহলে হয়তো আর কখনো তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেবে না। আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য পাগল। ওর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এ তো মনে হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রেনের রোগে আক্রান্ত হয়েছে, আর এর কোনো চিকিৎসাও নেই। গতবার আমি ওর সঙ্গে বাইরে গিয়েছিলাম, তখন দেখেছিলাম ওর বেস্ট ফ্রেন্ড কিভাবে ওর ওপর নজর রাখে। হ্যালো রোশনি, আমি তোমার লোকেশন দেখছি। এটা কোনো মল? স্কুলের পাশের মলটাই তো। এত বাজে একটা মলের কাছে কি করছো? সেখানে তো একটা স্টারবাক্সও নেই। চলো বাসে উঠে অন্য মলে চলে যাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সময় নষ্ট করো না, 5 মিনিটের মধ্যে লোকেশন বদলাও। চলো তাড়াতাড়ি। ও আমার লোকেশন দেখে ফেলেছে। আমাদের হাতে মাত্র 5 মিনিট সময়। তবুও সেটা ঠিক আছে। গতবার যখন আমরা শো দেখতে গিয়েছিলাম, সরি, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এই শোতে অংশ নিতে নিষেধ করেছে। কিন্তু আমাদের প্রোগ্রামের কি হবে? ও বলছে আমরা এত বড়লোক মানুষের সামনে পারফর্ম করব না। তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সব সিদ্ধান্ত কেন নেয়? আমিও দেখতে চাই কে এই মেয়ে যে এত দেমাগ দেখায়। এরপর রোশনির ধনী বেস্ট ফ্রেন্ড রুমে ঢুকে চশমা খুলল। এই হস্টেল রুমটা এত ছোট কেন? কত শো অফ করছে। চুপ করো, ও কখনো এমন রুমে থাকেনি। এসব বাদ দাও, আমার সঙ্গে চলো। আমি স্কুলের সামনে একটা বিশাল বিলাসবহুল বাড়ি কিনেছি। তোমাদের প্রত্যেকের জন্য একটা করে পুরো ফ্লোর রয়েছে। কি? প্রত্যেকের জন্য একটা করে ফ্লোর? হ্যাঁ, প্রতিটি ফ্লোর 300 স্কয়ার মিটারের। রোশনি ম্যাম, পুরো মলটাই আপনার। যা পছন্দ হয় নিয়ে নিন। বাহ, বাসে কেন যাবে? আমি তোমার জন্য ব্যক্তিগত ড্রাইভার রেখেছি। রোশনি ম্যাম, গাড়ি প্রস্তুত। আরে বাহ, কি ব্যাপার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার বেস্ট ফ্রেন্ড বলেছে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এরা নাচতে থাকবে। ম্যাম, আপনি যতক্ষণ বলবেন আমরা ততক্ষণ নাচতে থাকবো। শুধু আমাদের ডিলটা পাকা রাখবেন। এ কোনো বন্ধু নয়, এ তো স্বয়ং ভগবান। আমাদেরও তোমার সঙ্গে নিয়ে চলো প্লিজ রোশনি। এখন বুঝলে, আমার ফ্রেন্ডশিপ ব্রেনের কোনো রোগ ছিল না। তুমি তো আমাদের সবার চেয়েও বেশি বুদ্ধিমান বের হলে। চলো, হ্যাঁ চলো, এবার নতুন বাড়িতে যাই। প্রতিদিনের ঝগড়াঝাটির চেয়ে এখন থেকে আমরা বন্ধু থাকাই ভালো। আমার স্বপ্নের দুনিয়াটাই যেন ভেঙে গেল। যাকে নিজের মনে করে সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম, সেই ভালোবাসার সম্পর্কটাই সে বন্ধুত্বে পরিণত করে দিল। সকিনা, এমন কি হলো যে ইমরান তোমার সঙ্গে ব্রেকআপ করে ফেললো? আমাদের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল,
আর সে ব্রেকআপ করে দিল। হয়তো সে আমাকে ভালোবাসতই না। আরে তোমরা তো 2 বছর ধরে সম্পর্কে ছিলে, তোমাদের কি একে অপরের কথা মনে পড়বে না? সে বলেছে আমরা এখনো বন্ধু হয়ে থাকতে পারি। তুমি পাগল নাকি? 2 বছর সম্পর্কে থাকার পর তোমরা কিভাবে শুধু বন্ধু হয়ে থাকতে পারো? সম্পর্কে থাকার সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। এখন বন্ধু হয়ে থেকেও তো এসব করতে পারি। সকিনা, ব্যাপারটা এত সহজ নয়। উফ রোশনি, এত কঠিনও নয়। এখন এসব কথা বাদ দাও আর জুস খাও। অন্যদিকে ইমরান বলছিল, সকিনার প্রতিদিনের এত নিয়ম কানুনে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। ক্লাসে যাওয়ার আগে ওকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিতে হতো। রাত 12টার পর গেম খেলতে পারতাম না। প্রতি ঘন্টায় ওকে মেসেজ করতে হতো। আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ব্রেকআপ করেছি। আচ্ছা, তাহলে এটাই ব্রেকআপের কারণ? হ্যাঁ, আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। তোমরা 2 বছর সম্পর্কে ছিলে, এখন কি একে অপরকে ছাড়া থাকতে পারবে? আমি ওকে বলেছি আমরা এখনো বন্ধু হয়ে থাকতে পারি। তুমি পাগল নাকি? সম্পর্কে থাকার পর আবার কে বন্ধু হয়ে থাকে? এতে সমস্যা কি? বন্ধু হয়ে থাকাটাই আমার কাছে বরং ভালো লাগছিল, কারণ আমরা তবুও একে অপরের সঙ্গে ছিলাম। কোনো ঝগড়া নেই, আমি ফোন ব্যবহার করলেও কোনো বকাঝকা নেই। একদিন আমি সকিনাকে রেস্টুরেন্টে অন্য এক ছেলের সঙ্গে দেখলাম। আমার খুব খারাপ লাগলো। সকিনার অবস্থাও একই ছিল, সেও আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখতো। কিন্তু আমরা তো এখন শুধু বন্ধু, তাই এই ব্যাপারে অভিযোগ করারও কোনো সুযোগ ছিল না। সকিনা, সত্যি করে বলো তো, তুমি এখনো ইমরানকে ভালোবাসো, তাই না? এখন তো ব্রেকআপ হয়ে গেছে, এখন আবার ভালোবাসা কিসের? তুমি কি বন্ধুত্বের সম্পর্কে থেকে খুশি? হ্যাঁ, আমরা বন্ধু হয়েও খুশি আছি। কিছুক্ষণ পর রোশনি ইমরানকে জিজ্ঞেস করলো, ইমরান বলো তো, 2 বছর সম্পর্কে থাকার পর এখন শুধু বন্ধু হয়ে থাকতে কেমন লাগছে? আর 10 জন বন্ধুর সঙ্গে যেমন লাগে তেমনই লাগছে। ইমরানের কথা শুনে সকিনার মনটা ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সকিনা, দাঁড়াও, আমার কথা শোনো। সকিনা প্লিজ, আমি মজা করছিলাম। ইমরান, আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। কিন্তু কেন সকিনা? ইমরান, যখন তোমার কাছে আমার সঙ্গে থাকাটাও অন্য বন্ধুদের সঙ্গে থাকার মতোই মনে হয়, তাহলে আমি চলে গেলে তোমার কিছুই মনে মনে হওয়ার কথা নয়। সকিনা, আমার কথা তো শোনো। না ইমরান, এখন আর শোনার মতো কিছুই বাকি নেই। তুমি তো বলেছিলে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে এবং এখন তোমরা শুধু বন্ধু। হ্যাঁ, আমি ভেবেছিলাম সম্পর্কে থেকে প্রতিদিন ঝগড়া করার চেয়ে বন্ধু হয়ে থাকাই ভালো। এটাই তোমার সবচেয়ে বড় ভুল ছিল। তুমি ঠিক বলছো, আমি সকিনার সঙ্গে ভুল করেছি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সকিনা, আমি আগেই বলেছিলাম সম্পর্কে থাকার পর শুধু বন্ধু হয়ে থাকা অসম্ভব। এখন তুমি ওকে ভুলে যাও। কিন্তু রোশনি, আমি ইমরানকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাহলে ইমরানের সঙ্গে কথা বলো। তোমরা 2 বছর সম্পর্কে ছিলে, সেও তোমাকে ছাড়া থাকতে পারবে না। সে অবশ্যই তোমার কথা বুঝবে। অন্যদিকে রোশনি ইমরানকে বলল, ইমরান, তুমি যদি সকিনাকে ছাড়া থাকতে না পারো, তাহলে তোমার উচিত ওর সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়া। ও তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও, আমার আর ইমরানের কি আবার সম্পর্কে ফিরে আসা উচিত? রোশনি, আজ আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল। তুমি খুশি তো? চলো কাজল, তাড়াতাড়ি যাই। উফ, অবশেষে এই পাগলি মেয়েটার হাত থেকে রেহাই পেলাম। ঠিক বলেছো, পুরো 4 বছর হয়ে গেল এই রেকর্ডারটা ছাড়া আর কারো সঙ্গে কথা বলেনি। এমন ভাবে রেকর্ডারের সঙ্গে কথা বলে যেন এটা কোনো রেকর্ডার নয়, জীবন্ত একজন মানুষ। হ্যাঁ চলো যাই। সবাই ভাবে আমি পাগলও যাই, সবাই ভাবে আমি পাগল। আমি সবসময় এই রেকর্ডারের সঙ্গে কথা বলি, কিন্তু তারা কি জানে এটা শুধু একটা রেকর্ডার নয়, এর মধ্যে আমার প্রিয় বন্ধুর সেই পুরনো স্মৃতিগুলো রয়েছে, যেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি যখন এই কলেজে এসেছিলাম তখন আমার কোনো বন্ধু ছিল না। তখনই আমার জীবনে রোশনি আসে এবং আমার বিষণ্ণ জীবনে আনন্দ ফিরিয়ে আনে। কিছুদিন পর, সরি ম্যাম, এই কার্ডটা স্ক্যান হচ্ছে না, আপনি কি ক্যাশে পেমেন্ট করতে পারবেন? কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই। আপনি ওনার টাকা আমার কার্ড থেকে কেটে নিন। তোমার নাম সকিনা, তাই না? আর তুমি 403 নম্বর রুমে থাকো। তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমার নাম রোশনি এবং আমি তোমার নতুন রুমমেট। সেদিন থেকেই রোশনি আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। রোশনি ছিল খুব সরল মনের আর হাসি খুশি একটা মেয়ে। এরপর থেকে আমরা সব সময় একসঙ্গে থাকতাম। রেস্টুরেন্টে খেতে যাওয়া হোক কিংবা মলে শপিং করা, আমরা কখনো একে অপরের সঙ্গ ছাড়তাম না। একদিন, রোশনি, আমি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ পেয়েছি। সকিনা, আমিও তোমার সঙ্গে কাজ করতে যাব, অনেক মজা হবে। কাজ করার সময় একদিন একজন কাস্টমার আমাকে পানি দেওয়ার সময় অশোভনভাবে স্পর্শ করে, এতে আমার হাত থেকে পানি পড়ে যায়। তোমার এত সাহস কিভাবে হলো আমার বন্ধুর গায়ে পানি ফেলার? ওর কাছে ক্ষমা চাও। তোমার এত সাহস কিভাবে হলো আমার বন্ধুকে স্পর্শ করার? আরে বাবা, মেয়েটা তো খুবই রাগী, এটা কোনো সাধারণ মেয়ে নয়। চলো এখান থেকে যাই। কিছুক্ষণ পর, আরে বাবা, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি তো পুরো ভিজে গেলাম। এই নাও তোয়ালে। কিন্তু সকিনা এখনো আসেনি। সকিনা তো ছাতা নিয়েও বের হয়নি। যদি বৃষ্টিতে ভিজে যায়, আমি সকিনাকে আনতে যাচ্ছি। হাই সকিনা, দেখো আমি তোমার জন্য ছাতা নিয়ে এসেছি। হাই রোশনি। হঠাৎ রোশনি দেখলো রেস্টুরেন্টের সেই মেয়েটিকে। আরে এ তো সেই রেস্টুরেন্টের মেয়েটা। এখন তো রাত, আশেপাশেও কেউ নেই। চলো সুযোগটা কাজে লাগাই। ঠিক তখনই রোশনি দেখতে পেল রেস্টুরেন্টের কয়েকজন ছেলে সকিনার দিকে এগিয়ে আসছে। এরা তো সেই রেস্টুরেন্টের ছেলেরা। ওরা সরাসরি সকিনার দিকেই যাচ্ছে। আমাকে সকিনাকে বাঁচাতেই হবে। সেই দিন সকিনাকে রক্ষা করতে গিয়ে রোশনি আর ফিরে আসেনি। রোশনি, তুমি এটা কি করলে?
তাড়াতাড়ি পালাও, না হলে আমরাই বিপদে পড়ব। হাসপাতালে ডাক্তার, আমার রোশনের কিছু হতে পারে না, বলুন। এসব মিথ্যা। দুঃখিত, কিন্তু সত্যিটা হলো রোশনী আর আমাদের মধ্যে নেই। শেষ সময়ে রোশনী এই রেকর্ডারে নিজের কণ্ঠ রেকর্ড করে গিয়েছিল এবং এটা তোমাকে দিতে বলেছিল। সেই দিন থেকে আমি সব সময় এই রেকর্ডারটা নিজের কাছে রাখি। রোশনী, আমার পোশাকটা কেমন লাগছে? খুব ভালো। আরে, মেয়েটা কি পাগল হয়ে গেছে? ওখানে তো কেউই নেই, কার সঙ্গে কথা বলছে? কিছুক্ষণ পর, রোশনী, জানো আমার একটা খুব হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হয়েছে। এই দেখো সকিনা, বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে যেও না যেন। না রোশনী, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। আরে, সকিনা কি সত্যিই পাগল হয়ে গেছে, নাকি ওই রেকর্ডারটাকেই রোশনী ভেবে কথা বলছে? সকিনা, তুমি তোমার চাবি ফেলে যাচ্ছ। ওহ, ধন্যবাদ রোশনী, তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। মনে হচ্ছে রোশনীর মৃত্যুর পর সকিনা মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। সকিনার সঙ্গে থাকা আমাদের জন্য নিরাপদ নয়। রোশনী, সবাই আমাকে পাগল ভাবে, কিন্তু তারা কি জানে তোমার শরীরটা আমার পাশে না থাকলেও তোমার স্মৃতি সব সময় আমার সঙ্গে আছে। আমার কি করে জানবো? প্রথম দিনেই এরা আমাকে ছেলেদের পেছনে ঘোরে এমন মেয়ে ভাববে। এবার যাও। হাই এভরিওয়ান। হাই। বাহ, প্রথম দিনেই তোমাকে তোমার বয়ফ্রেন্ড এগিয়ে দিতে এসেছে। মায়রা, ও কি তোমার বয়ফ্রেন্ড? না, ও আমার ছোট ভাই। দেখতে তো বেশ হ্যান্ডসাম। তোমরা দুজন কি একই কলেজে পড়ো? হ্যাঁ, আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর। ও পড়াশোনায় খুব ভালো, বলা যায় একেবারে জিনিয়াস। ওর প্রোফাইলটা দেখাও তো। আরে, ও তো তোমাকে ব্লক করে রেখেছে। তোমাদের দুজনের সম্পর্ক ভালো নয়? হ্যাঁ, আমাদের সব সময় ঝগড়া হয়। দিদি, আপনার বন্ধুদের জন্য চকলেট কফি এনেছি। তুমি জানো না আমার চকলেটে অ্যালার্জি আছে। এখান থেকে যাও। আমার দিদির চকলেটে অ্যালার্জি আছে। সত্যি? সত্যিই তো। ভাই বোনের মধ্যে কখনোই বনিবনা হয় না। চলো তাড়াতাড়ি, পিটি স্যারের ক্লাস আছে। আমার টুপিটা খুঁজে পাচ্ছি না। এই নাও, আমারটা পরে নাও, পরে তুমি এটা রেখে দিও। মায়েরার এই আচরণের পেছনে হয়তো ওর ভাইয়ের কোনো ভূমিকা আছে। ছোটবেলায় কি সব ভালো জিনিস ওর ভাই পেত? বেশি ভালোবাসাও কি ওর ভাই পেত? আর তোমাকেই কি সব সময় বকা খেতে হতো? ইস, যদি ব্যাপারটা এত সহজ হতো। আসল কষ্ট ছিল বাবা মায়ের পক্ষপাতিত্ব। মা কখনো আমার হোমওয়ার্ক জিজ্ঞেস করতেন না। চুপচাপ পড়াশোনা করো। আয়ান, পড়াশোনায় মন দাও, ও তো সবসময় বেঁচে যায়। হ্যাঁ মা, এবার আমার নম্বর কম এসেছে। কোনো সমস্যা নেই বাবা, পরের বার আরো ভালো করে পড়বে। মা, আমি স্কুলে প্রথম হয়েছি, তখনই বুঝেছিলাম আমার জয় পরাজয় কারো কাছেই কোনো গুরুত্ব রাখতো না। মা, তোমার জন্য নতুন ফোন এনেছি। ধন্যবাদ বাবা। আর বাবার জন্য টি শার্ট। বাহ, আমার মেয়েটা কত ভালো। এদিকে এসো। এগুলো সব কোথা থেকে পেলে? মা দিয়েছেন। কিন্তু এটা তো আমি কিনেছিলাম। মা, তুমি সব সময় ভাইয়ের পক্ষ নাও কেন? কিসের পক্ষপাতিত্ব? তোমরা দুজনই তো আমার সন্তান। কখনো কখনো মনে হতো মেয়ে হয়ে জন্মানোই যেন খুব কঠিন। আমার মনে হতো কেউ আমাকে ভালোবাসে না। সেই দিনটা আমি কোনোদিন ভুলব না। বৃষ্টির মধ্যে মা ভাইকে ছাতার নিচে রেখেছিলেন, আর আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়েছিলাম। আমার মনে হয়েছিল মা আমাকে ভালোবাসেন না, ভাইও না। না মায়েরা, তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে। মিথ্যা বলো না, এটা সত্যি। আমি ওর পুরনো পোস্টগুলো দেখেছি। ও ইচ্ছা করেই চকলেট কফি নিয়ে এসেছিল যাতে কেউ তোমাকে সেটা খেতে বাধ্য করতে না পারে। মা, আমি রসুন খাই না। আমি সেই ছেলে যে ছোটবেলায় সব কিছু পেয়েছে, কিন্তু দিদির সঙ্গে অন্যায় হতে দেখে আমি নিজেকেই ঘৃণা করতাম। তাই চুপি চুপি দিদির কলেজের ফর্ম দেখেছিলাম এবং একই কলেজে ভর্তি হয়েছি। আমার বোনের কাছ থেকে দূরে থাকবে। ছোটবেলায় তুমি আমার যত্ন নিয়েছো, এখন তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। রিয়া, তুমি আয়নের সঙ্গে এত কথা বলছো কেন? তোমাদের মধ্যে কি কিছু চলছে? হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। ধুর, এখনই বৃষ্টি হতে হলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। দিদি, এই ছাতাটা তুমি রাখো। ছোটবেলায় তুমি আমার যত্ন নিয়েছো, এখন আমার পালা তোমার যত্ন নেওয়ার। বন্ধুরা, সব সময় নিজের ভাই বোনকে ভালোবাসুন। কমেন্টে তোমাদের প্রিয় ভাই বা বোনের নাম অবশ্যই জানাও। হ্যালো, এটা 403 নম্বর রুম। তুমি কি নেপাল থেকে আসা নতুন রুমমেট? হ্যাঁ, আমরা 3 জনই দক্ষিণ ভারত থেকে এসেছি। তার মানে আমি একমাত্র নেপালি ইন্ডিয়ান। তোমাদের কাছে কি আমার সঙ্গে কোনো বৈষম্য হবে না তো? আরে না না, আমাদের নেপালি রুমমেটকে স্বাগতম। বাহ, দক্ষিণ ভারতের মানুষ কি এতটাই বন্ধুত্বপূর্ণ? আমরা গত রাতেই এখানে এসেছিলাম, সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি বললে? বুঝলাম না। মানে আমরা গত রাতে এসেছি আর সকাল থেকে এখানেই আছি। ওহ আচ্ছা, এখন বুঝতে পেরেছি। চলো, আমরা তোমার জিনিসপত্র তুলে দিচ্ছি। ওরা কত ভালো। চলো আজ বাইরে খেতে যাই, পার্টি আমাদের পক্ষ থেকে। কিন্তু আমি তো একমাত্র নেপালি ইন্ডিয়ান। কিছুক্ষণ পর, আরে এ কি, আমার পায়েসে লবণ আর মরিচ কেন? আমাদের এখানে তো পায়েস নোনতা করেই খাওয়া হয়। কি? আমাদের এখানে তো মিষ্টি পায়েস খাই, চিনি দিয়ে। চলো তাহলে একে অপরেরটা বদলে খাই। তুমি আমারটা খাও, এটাও তো নোনতা। হ্যাঁ, আমাদের এখানে বেশিরভাগ খাবারই নোনতা হয়। আজকাল আবার কত অদ্ভুত ফ্লেভারও এসেছে। দই, আনারস,
চকলেট আর আরো কত কি। আর আমাদের এখানে ঝাল মশলাদার খাবারই বেশি চলে। আরে বাবা, এসব তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি মোমো অর্ডার করেছি, খাবে? হ্যাঁ, 5টা দাও। তুমি পরে খাবে? হ্যাঁ। এত বড় আর এত ভেতর দিয়ে ভর্তি? হ্যাঁ, আমাদের এখানে এমনই হয়। এর ভেতরে কি দিয়েছে? মশলাদার মাটন। পছন্দ না হলে রেখে দিও। না না, আমি সবকিছুই ট্রাই করতে চাই। আরে মেয়েটা তো বেশ কিউট, পরের বার ওকে আরো নতুন কিছু খাওয়াবো। কিছুক্ষণ পর, ও মাই গড, নিচের বাথরুমে তো আলাদা কোনো কেবিনই নেই, সবাই একসঙ্গেই গোসল করে। আরে হ্যাঁ, আমরা তো এভাবেই গোসল করি। আমি কি বেশি ভাবছি? কিন্তু আমার তো খুব লজ্জা লাগছে। রাত 9টার পর পানি বন্ধ হয়ে যাবে। কি? আমরা তো প্রতিদিন গোসল করি। এই নাও, এই চাদরটা দিয়ে হয়ে যাবে। আরে তোমরা এটা কি বানিয়ে ফেলেছো? তোমার জন্য ছোট্ট একটা প্রাইভেট বাথরুম বানিয়ে দিয়েছি, গরম পানিরও ব্যবস্থা করেছি। তুমি আরামে এখানেই গোসল করতে পারবে। ওহ, থ্যাংক ইউ ইয়ার। চলো আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, কেউ এখানে আসবে না, টেনশন করো না। যখন আমি নেপালি ইন্ডিয়ান হস্টেলে একমাত্র দক্ষিণ ভারতীয় ছিলাম, তখন বুঝেছিলাম আলাদা হলেও আমরা সবাই আসলে একরকম। সকিনা, তোমার পিঠটা ঘষে দেবো? না না, আরে এতে তো খুব মজা হয়। না ইয়ার, থাক। হ্যাঁ হ্যাঁ, ওকে ভয় দেখাতে বেশ মজা লাগে। আরে বন্ধুরা, শোনো শোনো, আমি শুধু তোমাদের জন্য ফ্রাইড স্ন্যাক্স আর ফ্রাইড রাইস নিয়ে এসেছি। আর হ্যাঁ, কয়েকটা কুরিয়ার বক্সও এনেছি। মুস্কান, এই নাও তোমার মোমো, তাড়াতাড়ি ওঠো, সবাই উঠে পড়ো। আরে হ্যাঁ হ্যাঁ জানি তো, কিন্তু আমি এখন কাজে খুব ব্যস্ত। আরে তুমি কি জানো সমীর আর মুস্কান এখন একসঙ্গে আছে? হ্যাঁ জানি, সবই জানি। আর শোনো, সমীর নিজেই মুস্কানকে প্রপোজ করেছিল, তাও আবার পুরো 99টা গোলাপ নিয়ে। কিছু মানুষ কখনোই বুঝতে পারে না আমরা সবাই এত আলাদা হওয়া সত্ত্বেও কিভাবে এত ভালো বন্ধু। চলো আজ ঝাল অয়েলি নুডলস খেতে যাই। আরে না রে, আজ দুপুরে আমার ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে আমরা দুজনই যাই। বাই বাই। আমি এই সপ্তাহান্তে ট্রেনিংয়ে যাচ্ছি, যতক্ষণ না 3000 পা হাঁটবো ততক্ষণ থামবো না। আর আমি এই পুরো উইকেন্ড বিছানায় শুয়ে কাটাবো, 3 দিন আর 3 রাত শুধু ঘুমাবো। হ্যালো এভরিওয়ান, আমি মুস্কান। আমার প্রজেক্টের টপিকটা দারুণ হয়েছে। একই সময়ে সকিনা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নিজের মতো করে পড়াশোনা করছে, আর অন্যদিকে বাকি বন্ধুরা রুমে নাচ গান আর মজা করছে। রাতে সকিনা কম্বল গায়ে দিয়ে ল্যাপটপে ভৌতিক সিনেমা দেখছে, ভয়ে সে চিৎকার করছে। সকালে সকিনা ছবি আঁকছে, আর অন্যদিকে কাজল গিটার বাজাচ্ছে। স্পোর্টস ক্লাসের জন্য টাইকোয়ান্দোই সবচেয়ে ভালো, না রোদের চিন্তা না বাতাসের চিন্তা। আমি ব্যাডমিন্টন নেব, অনেক আগে থেকেই এটা শিখতে চেয়েছিলাম। আমি সাঁতার বেছে নেব। আমি যোগ ব্যায়াম করতে চাই, এমনিতেই গরম আসছে, ব্যায়াম করার ভালো সুযোগ। আরে তোমরা 4 জন কি তোমাদের রুমের জন্য একই একটা স্পোর্টস বেছে নিতে পারো না? হ্যাঁ রে, আলাদা আলাদা বেছে নিয়ে কি লাভ? কিন্তু আমাদের সবার পছন্দ তো আলাদা, তাই তো? হ্যাঁ, আর এটাই তো ভালো যে আমরা সবাই নিজের পছন্দের জিনিসটাই বেছে নিচ্ছি। বাহ, এই চিকেন রোলটা সত্যিই খুব সুস্বাদু। কিছুক্ষণ পর, হ্যালো, সরি সকিনা, অনেক ভেবে আমরা মনে করছি আপনি আমাদের কোম্পানির শর্তগুলো পূরণ করতে পারেননি। আশা করি আপনি এর থেকেও ভালো কোনো সুযোগ পাবেন। আমি 6 মাস ধরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রিজেক্ট হয়ে গেলাম। আরে কোনো সমস্যা নেই, এখন আমরা সবাই আরো কিছু সময় একসঙ্গে কাটাতে পারবো। হ্যাঁ অবশ্যই, মন খারাপ করো না। এই নাও, তোমার জন্য সবচেয়ে সুস্বাদু পিসটা রেখেছি। কিছুক্ষণ পর, ইস, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর এক পাও হাঁটতে পারছি না। বাহ, চলো গাড়িতে ওঠো, আমাদের বড় মালকিন এসে গেছে। সবাই রাস্তা ছেড়ে দাও, সরে যাও সরে যাও। গাইজ, বন্ধুত্বের চেয়ে ভালো আর কিছু নেই, এটাই আমাদের সত্যিকারের বন্ধুত্ব। রাতের দিকে অবশেষে আমার লেখাও শেষ হলো। আমারও এইমাত্র শেষ হয়েছে। আরে একটু ওইদিকে তাকাও তো। 3 বন্ধু হাসতে হাসতে টেবিল সরিয়ে দেয়। রোশনী সকিনার মুখ থেকে খাবার সরিয়ে দেয়। মুস্কান তার গায়ের কাপড় ঠিক করে দেয়। এরপর সবাই মিলে ভালোবাসা দিয়ে সকিনাকে কম্বল জড়িয়ে বিছানায় শুইয়ে দেয়। বন্ধুরা, তোমাদেরও কি এমন যত্নশীল বান্ধবী আছে? থাকলে কমেন্টে তাদের নাম জানাও। আমার একজনকে খুব পছন্দ হয়ে গেছে। কে? চলো সবাই একসঙ্গে বলি, ইমরান। আরে এ কি, আমাদের 4 জনেরই একই ছেলেকে পছন্দ। আমি কিন্তু একদমই পিছিয়ে যাব না। যে সবার আগে ওকে নিজের প্রেমে ফেলতে পারবে, ইমরান তারই হবে। সবাই নিজেদের আইডিয়া একে অপরের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে ঠিক আছে, তবে ইমরানকে আমিই প্রেমে ফেলবো। আচ্ছা, তাহলে দেখা যাবে। যদি হোস্টেলের 4 জন মেয়েরই একই ছেলেকে পছন্দ হয়ে যায়, তাহলে কি করা উচিত? আমি ইমরান সম্পর্কে খোঁজ নিয়েছি, ও নাচ খুব পছন্দ করে। আমি নাচ শিখবো আর ওকে ইমপ্রেস করব। তোমরা কেউ মাঝখানে আসবে না ডান্স ক্লাসে। না, আগে আপনিই আসুন। 1 2 1 2 3। মনে হচ্ছে তুমি আগে এখানে আসোনি। আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি সামনে এসে আমার সঙ্গে প্র্যাকটিস করো। আরে আমি তো ভাবতেই পারিনি ওকে ইমপ্রেস করা এত সহজ হবে। চলো এবার শুরু করি। ঠিক তখনই কাজলের পা পিছলে যায় আর সে পড়ে যায়। সরি, আমি ইচ্ছা করে পড়িনি। তোমার তো ওর সামনেই মান সম্মান শেষ। এবার তোমাদের প্ল্যান কি? আমি ওকে নিয়ে ঘুরতে যাব। ও নাকি ঘুরতে খুব ভালোবাসে। জি ম্যাডাম, তাড়াতাড়ি চলুন। সকিনা, তাড়াতাড়ি এসো। ইমরান, আমি আপনার জন্য পারফিউম, মশার স্প্রে, তোয়ালে আর পানির বোতলও এনেছি। তুমি তো সত্যিই আমার অনেক খেয়াল রাখো। চলো এবার যাই। মনে হচ্ছে ও তো আমারই হবে। কিছুক্ষণ পর, আরে বাবা, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। এই ব্যাগটা সত্যিই অনেক ভারী। দাও, আমি তোমাকে সাহায্য করি। আরে তোমার মুখে এটা কি লেগেছে? ধুর,
এটাও এখনই পড়তে হলো। রোশনি, এবার তোমার প্ল্যান কি? আমি নিজের হাতে বানানো মজাদার নুডলস ওকে খাওয়াবো। বাহ, দেখতে তো খুবই মজার লাগছে। আমিও তোমার সঙ্গে যাব। ইমরান, দেখো আমি তোমার জন্য নিজের হাতে নুডলস বানিয়ে এনেছি, তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। এই নাও। আরে বাবা, ইমরান তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে ওর তোমাকে জোলাপ খাওয়ানোর পরিকল্পনা করেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। মেয়েটা সত্যি খুব যত্নশীল, সত্যি। কিন্তু আমার তো ওদের রুমমেট সকিনাকেই বেশি ভালো লাগে, তাহলে তো আমার কোনো সুযোগই নেই। আমি তো ওর গায়েই নুডলস ফেলে দিয়েছি, আর আমি ভুল করে ওর জামা কাপড়ই ছিঁড়ে ফেলেছি। জানি না ও আমাকে পছন্দ করবে কিনা। চলো সরাসরি ওকেই জিজ্ঞেস করি আমাদের মধ্যে কাকে ও পছন্দ করে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো হবে। কিছুক্ষণ পরে তোমরা কি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমরা চারজনই তোমাকে পছন্দ করি। তুমি আমাদের মধ্যে কাকে পছন্দ করো? আমি তোমাদের একটা কথা বলতে চাই। আসলে আমি অন্য একজনকে পছন্দ করে ফেলেছি। মুস্কান, আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? অবশ্যই। তাহলে এটাই ছিল ওর অতিরিক্ত ক্লাসের রহস্য। আসলে আমি যাকে ভালোবেসে ফেলেছি তার নাম সকিনা। আহা, এখন তোমাদের তিনজনের জন্য সত্যিই খারাপ লাগছে। কোনো সমস্যা নেই, আমরা তিনজন প্রেমের দৌড়ে হেরে গেলাম। তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের আমার ছোট ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আরে, তিনজনকেই তো একদম একই রকম দেখতে। এরা আমার দুই ছোট ভাই। তাড়াতাড়ি একজন করে পছন্দ করে নাও। আরে না, এইজনকে আমি নেব। এটা আমার ছোট ভাই, সেও এখনো সিঙ্গেল। চলো, আমি তোমাকে নিজের হাতে বানানো নুডলস খাওয়াবো। ঠিক আছে, চলো। তার মানে যদি চারজনেরই একই ছেলেকে পছন্দ হয়ে যায়, তাহলে সবার জন্য আলাদা একজন ভালো ছেলে খুঁজে নেওয়াই ভালো। বন্ধুরা, যদি তোমাদেরও স্কুল জীবনে কোনো ক্র্যাশ থেকে থাকে, তাহলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে তোমার স্কুল ক্র্যাশের নাম জানাও। আজ থেকে রোশনি তোমাদের হোস্টেলে থাকবে। হ্যালো রোশনি, হোস্টেলের প্রধানকে বাইরে আসো। আমি আগের হোস্টেলে রোশনির সঙ্গে অনেক সমস্যা হয়েছিল। তোমরা ওর সঙ্গে ভালোভাবে থাকবে, চিন্তা করবেন না ম্যাম। রোশনি, আমরা তোমার জন্য উপরের বেডটা পরিষ্কার করে রেখেছি, যাও বিশ্রাম করো। আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা ভাই ছিল। ও জন্মানোর পর থেকেই আমি সবসময় উপরের বেডেই ঘুমাতাম। যদি কোনোদিন নিচের বেডে ঘুমাতে পারতাম। আমরা নিজেদের জায়গা বদলে নিতে পারি। তুমি নিচে ঘুমাও। এসেই আবার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। আরে না, এমন নয়। চলো, ওকে একটু শখে একটু সাহায্য করি। ঠিক আছে, তুমি তোমার জিনিসপত্র রেখে দাও। আমি কিন্তু বেড বদলাচ্ছি না। ও হ্যাঁ, আমি মোমো খেতে যাচ্ছি। তুমি যাবে? অবশ্যই যাব। আমার পকেট মানি মাত্র 800 টাকা। মোমো কি খুব দামি? এত টাকায় কি মোমো পাওয়া যায় না? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই আমাকে একটা পার্ট টাইম চাকরি খুঁজতে হবে। থাক, আজ বেশি খরচ হবে না। আমরা তিনজন মিলে বিল দিয়ে দেব। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। ওর সমস্যার জন্য আমরা দায়ী নই, কিন্তু প্রতিবার বিল আমাদেরই দিতে হবে কেন? ওর পরিবারের অবস্থা ভালো নয়, একটু সাহায্য করি। আমার এটা এটা আর এগুলো সব চাই। দেখছো কিভাবে আবদার করছে? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি গ্রামে কখনো এটা খাইনি। তাহলে খেয়ে দেখো। তোমার ত্বকটা মাছের মতো মসৃণ আর সুন্দর। আমি কখনো ফেস মাস্ক ব্যবহার করিনি, তাহলে তুমি ব্যবহার করে দেখো। আমিও গেম খেলতে চাই, কিন্তু আমার কম্পিউটার নেই আর কেনার টাকাও নেই। ঠিক আছে, তুমি খেলো। কেন জানো? আমি পার্ট টাইম কাজ করে যে টাকা উপার্জন করি তা আমাকে আমার ভাইকে নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাড়িতে পাঠাতে হয়। আবার সহানুভূতি আদায় শুরু করলো। আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ। এসবের কারণ তুমি নিজেই। আমি এত গরিব, তোমরা কি আমার উপর একটু দয়া দেখাতে পারো না? তোমাদের টাকা আছে, তোমরা কি আমার মতো গ্রামের মানুষের কষ্ট বুঝতে পারো না? আরে শান্ত হও, আমরা তো আগেই তোমার জন্য অনেক কিছু করছি, সেটা কি তোমার চোখে পড়ে না? তোমরা ধনী আর আমি তোমাদের থেকে একেবারে আলাদা। তোমরা কখনো আমার কষ্ট বুঝবে না। এবার ওকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ওকে ছাড়া যাবে না। ঠিক তখন দেখুন, ওরা সবাই মিলে এই বেচারি মেয়েটাকে প্রতিদিন কষ্ট দেয়। চলো মোমো খেতে যাই। না, আজ আমাদের লাইব্রেরিতে যেতে হবে। আরে এটা তো এখানেই আছে, একটু পরে যাব। আচ্ছা, এখানেই খেয়ে নি। খাবার প্যাক করে নিয়ে যাব। প্লিজ তাড়াতাড়ি প্যাক করে দিন, ওরা তোমাকে কষ্ট দিচ্ছে। চলো, আমি তোমার হস্টেল বদলে দিচ্ছি। এখন আর কেঁদো না, আজ থেকে রোশনি তোমাদের হস্টেলে থাকবে। স্কুল এবং একটি মিডিয়া কোম্পানির মধ্যে একটি সহযোগিতা হয়েছে। সবাইকে একটি শর্ট ফিল্ম বানাতে হবে। এই প্রজেক্টটি তোমাদের রেজুমের মতো কাজ করবে। যদি নির্বাচিত হও তাহলে সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকবে। বাহ, দারুণ আইডিয়া। সবাই যেন ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারে, তাই আমার পরামর্শ হলো যারা একই হস্টেল রুমে থাকে তারা এক একটা টিম তৈরি করো। দারুণ, আমাদের জন্য তো এটা খুবই ভালো। আমরা আগেও একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। হ্যাঁ, কিন্তু গতবার গ্রুপ লিডার ছিল খুশি, এবার আমি লিডার হব। ঠিকই তো, গতবার খুশি লিডার ছিল, এবার রোশনিকেও সুযোগ দেওয়া উচিত। আমার অভিজ্ঞতা বেশি, তাই নেতৃত্বটা আমারই করা উচিত। এমন সুযোগ বারবার আসে না। আমি সবসময় সাইড ক্যারেক্টার হয়ে থাকতে চাই না। এবার পুরো ম্যানেজমেন্ট আমি সামলাবো। রোশনি, খুশিকেই লিডার থাকতে দাও, ওর অভিজ্ঞতা আছে, তাই কাজও দ্রুত আর ভালো হবে। কাজল, চলো এখান থেকে। যে আগে স্ক্রিপ্ট লিখে শেষ করবে সেই লিডার হবে। সকিনা, তাহলে তুমি ঠিক করেই ফেলেছো যে খুশিকেই লিডার বানাবে? হ্যাঁ, আমার মনে হয় যার অভিজ্ঞতা বেশি তাকেই সামনে রাখা উচিত।
হ্যাঁ হ্যাঁ, খুশির চামচা হয়ে থাকো। কাজল, আমরা গরিব মানুষের জীবন নিয়ে সিনেমা বানাবো। মানুষ এমন আবেগঘন গল্প বেশি পছন্দ করে, এতে সবার সহানুভূতিও পাওয়া যাবে। একদম ঠিক, এই আইডিয়া নিশ্চিত কাজ করবে। আমি এর সঙ্গে একমত নই। এটা মানুষের সহানুভূতির ভুল ব্যবহার হবে। তোমার সেই ক্যাম্পাস ড্রামা টাইপ গল্প দেখে সবাই বিরক্ত। যখন আমাদের চিন্তা ভাবনাই মিলছে না, তখন আলাদা টিম বানিয়ে নি। আমি আর ররশুনি এক টিমে থাকবো। শর্ট ফিল্ম বানাতে অনেক কাজ থাকে, স্ক্রিপ্ট, শুটিং, এডিটিং। তোমরা দুজন একা সব করতে পারবে? দেখো, জিতবো কিন্তু আমরাই। ঠিক আছে, আজ থেকে আমি আর শকিনা এক টিম। আমরা যদি জিতে যাই, তখন কিন্তু কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসবে না। চলো কাজল, এখান থেকে যাই। কেউ যেন আমাদের আইডিয়া চুরি করতে না পারে। খুশি, আমরা দুজন একা কিভাবে সব করব? শকিনা, তুমি শুধু স্ক্রিপ্ট লেখায় মন দাও, বাকি সব কাজ আমি সামলে নেব। খুশি, তুমি কাজ করতে করতেই খেতে পারো। তুমি শুধু নিজের কাজে মনোযোগ দাও। যা দরকার হবে আমাকে বলবে। আচ্ছা, আমার এক গ্লাস পানি লাগবে। ঠিক আছে, এখনই নিয়ে আসছি। এই নাও। খুশি, ধন্যবাদ শকিনা। খুশি, এত শব্দ করছো কেন? আমাদের কাজে সমস্যা হচ্ছে। দুঃখিত, আমি এখনই পর্দা লাগিয়ে দিচ্ছি। খুশি, এদিকে এসো। এখানে বসে আরাম করে কাজ করতে পারবে। বাহ, ধন্যবাদ শকিনা। এরপর খুশি সারা রাত জেগে নিজের স্ক্রিপ্ট লিখতে থাকে। শকিনা, একটু সামনে এগিয়ে এসো। তারপর সমরের এন্ট্রি হবে। না, ঠিক হচ্ছে না, আরেকবার চেষ্টা করো। ওরা তো সত্যিই খুব ভালো কাজ করছে। অতটা বিশেষ কিছু না। লাভ সিনের শুটিংও শেষ হয়ে গেল। এখন শুধু কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। আমার এডিটিংও প্রায় শেষ। কিছুদিন পর ফলাফল প্রকাশ হলো। রেজাল্ট বের হয়েছে। খুশি আর শকিনার শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে। পুরো ক্লাস ওদের জন্য হাততালি দাও। খুশি আর শকিনা, ক্লাসের পরে তোমরা দুজন আমার অফিসে দেখা করবে। ইস, সেদিন যদি অহংকার না দেখিয়ে ওদের সঙ্গে কাজ করতাম, তাহলে আজ আমরাও চাকরির সুযোগ পেতাম। এখন কেঁদে কি হবে? এসব আগে ভাবা উচিত ছিল। খুশি, কোম্পানিতে যোগ দেওয়ার পরও কিন্তু আমাকে তোমার সঙ্গেই রাখবে। অবশ্যই। সব সময় নিজে সামনে থাকাই সবচেয়ে বড় বিষয় নয়, কখনো কখনো সঠিক মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সাফল্য। তুমি কি সত্যিই হস্টেল ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, মা কলেজের ঠিক সামনেই একটা নতুন ফ্ল্যাট কিনেছেন, আর আগামী সেমিস্টারে পড়াশোনার জন্য আমাকে বিদেশেও যেতে হবে। কিন্তু তুমি রোশনিকে কিভাবে বলবে? তুমি চলে গেলে এখানে ওর তো আর কোনো বন্ধু থাকবে না। হ্যাঁ, তোমরা তো স্কুল থেকে কলেজ পর্যন্ত সব সময় একসঙ্গে ছিলে। রোশনির জন্য এটা খুব বড় একটা ধাক্কা হবে। তাহলে এখন তুমি কি করবে? আমি বুঝতেই পারছি না ওকে কিভাবে বলবো। আমার কাছে একটা আইডিয়া আছে। যাওয়ার আগে তুমি ইচ্ছে করে রোশনির থেকে একটু দূরে থাকা শুরু করো। মানে মানে ওর সঙ্গে আগের মতো এতটা মিশবে না। ওকে তোমাকে ছাড়া থাকতে অভ্যস্ত হতে দাও। হ্যাঁ, যাতে তুমি চলে যাওয়ার পর ওর এত কষ্ট না হয়। এক কথায়, ওকে একটু একা থাকতে শেখাও। কিছুক্ষণ পরে, সকিনা দেখ, আমি তোমার জন্য কেক এনেছি। সকিনা, ভুলে যেও না, তোমাকে ওর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আমি খাবো না, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু সকিনা, আমি পুরো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তোমার জন্য এই কেকটা এনেছি। আমি কি করব? আমি তো তোমাকে আনতে বলিনি। চলো আমরা যাই। সকিনার কি হয়েছে? ও আমার সঙ্গে এমন আচরণ করছে কেন? পরের দিন, সকিনা দেখ, আমি নতুন সিনেমার নাইট শো টিকেট কেটেছি। আজই প্রিমিয়ার। আমি যাব না। কিন্তু তুমি তো এই সিনেমাটা দেখতে চাইছিলে। আজই তো প্রথম দিন। আজ রাতে আমার আগেই অন্য পরিকল্পনা আছে। টিকিট কাটার আগে একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে। সকিনা, তুমি এভাবে বলতে পারলে? আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এটা তো নাইট শো। রোশনির একা যাওয়া কি ঠিক হবে? ওকে একা থাকতে শিখতেই হবে। আমি যখন বিদেশে চলে যাব, তখন তো ওর সঙ্গে কেউ থাকবে না। আশা করি রোশনি নতুন বন্ধু বানাতে পারবে। আমারও তাই প্রার্থনা। আরেকদিন, সকিনা, কাল আমার ইন্টারভিউ। আমি মেট্রোতে যেতে জানি না। তুমি কি আমার সঙ্গে যাবে? রোশনি, একটা কথা বলো তো, তোমার নাকের নিচে কি আছে? কি? মুখ। সেই মুখ দিয়ে কাউকে জিজ্ঞেস করে নিও। তুমি তো আর ছোট বাচ্চা ন যে হারিয়ে যাবে। রোশনিকে এমন কথা বললেও সকিনার ভেতরটা কষ্টে ভরে উঠেছিল। সেই রাতেই, সকিনা, আমি এখন রাস্তায় আছি। খুব অন্ধকার, আমার খুব ভয় লাগছে। যদি এত ভয় লাগে, তাহলে গ্র্যাজুয়েশনের পর একটা কুকুর পুষে নিও, যে সব সময় তোমার সঙ্গে থাকবে। 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ হয়ে গেল, রোশনি তোমার সঙ্গে একবারও কথা বলেনি। ভালোই হয়েছে, ও আমার ছাড়া থাকতে শিখে গেছে। এবার আমি চলে যাচ্ছি। সকিনা, তুমি কি রোশনির সঙ্গে একবারও দেখা করবে না? না। আহা, কি গভীর বন্ধুত্ব ছিল ওদের। এখন মনে হয় রোশনি আর কোনো দিনই সকিনার সঙ্গে কথা বলবে না। 3 বছর পর, হ্যালো, আমার কুকুরটার গ্রুমিং করাতে চাই। কুকুরটা বড়, তাই চার্জ একটু বেশি হবে। রোশনি, সকিনা, তুমি তো বলেছিলে গ্র্যাজুয়েশনের পর একটা কুকুর পুষতে। দেখো, আমি তো কুকুরের যত্নের পুরো একটা দোকানই খুলে ফেলেছি। তুমি কি এখনো আমার ওপর রাগ করে আছো? সত্যি বলছি। না। কেন? কারণ আমি জানতাম তুমি সব সময় আমার আশেপাশেই ছিলে। যেদিন আমি একা নাইট শো দেখতে গিয়েছিলাম, সেদিনও তুমি আমার ঠিক পেছনের সিটে বসেছিলে। যেদিন আমি স্টেশনে ছিলাম, সেদিনও তুমি আমার পেছনে দাঁড়িয়েছিলে। আর সেদিন রাতে হুডি পরে আমার পেছন পেছন হেঁটেছিলে, যাতে আমি নিরাপদে হোস্টেলে পৌঁছাতে পারি। আমি এসব করেছি শুধু এই জন্য, যাতে তুমি নতুন বন্ধু বানাতে পারো। কারণ আমি বিদেশে চলে গেলে তুমি একা হয়ে যেতে। সকিনা, মনে আছে যেদিন আমি তোমার জন্য কেক এনেছিলাম? সেদিন আমি গেটের বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম।
হ্যালো বন্ধুরা, কি করছো? আরে বাবা, ভিখারিন এসে গেছে। সকিনা, আমার 200 টাকা দরকার। তুমি কি আমাকে 200 টাকা ধার দিতে পারবে? গত সপ্তাহেই তো তুমি আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এবার একটু জরুরি প্রয়োজন পড়েছে। যদি টাকা দরকার হয় তাহলে নিজের বাড়ি থেকে চাও, সকিনার কাছে কেন চাইছো? প্লিজ সকিনা, দিয়ে দাও, আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকিনা। সকিনা, তুমি ওকে টাকা তো দিলে, কিন্তু যদি ফেরত না দেয়, আমি হলে ওর কান ধরে মারতাম, আর আমি হলে দৌড়ে ধরে পেটাতাম। সেসবের দরকার হবে না, ও খুব তাড়াতাড়ি টাকা ফেরত দেবে। এভাবে এত বিশ্বাস করলে একদিন কিন্তু ঠকবে। সকিনা এতটাই সরল, না জানি ওর কি হবে। ঠিক তখন, ম্যাডাম, আমি কি আপনার বেঁচে যাওয়া খাবারটা খেতে পারি? এই ভিখারি, এখান থেকে চলে যাও। আরে খেতে দাও না, বেচারা খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। সকিনা, তুমি কি পাগল? যদি ও প্লেট ফেলে ভেঙে দেয় তাহলে দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে ওর জন্য 1 প্লেট খাবার দিন, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আপনার মনটা সত্যিই অনেক বড়, আমি আপনার টাকা অবশ্যই ফেরত দেব। আরে কোনো সমস্যা নেই, সে তো নিজেই ভিখারি, তোমাকে টাকা কোথা থেকে ফেরত দেবে? খাওয়া শেষ করে আর কোনো দিনও দেখা যাবে না। থাক, কোনো ব্যাপার না। কিছুদিন পরে শুনেছি তোমার রুমমেট সবাইকে সাহায্য করে, মনে হচ্ছে ওর অনেক টাকা আছে। আরে না, ও শুধু ভালো মানুষ সাজে। ওই ডাইনি মুস্কান এখনো টাকা ফেরত দেয়নি, আর সেই ভিখারিটাও কোথায় যে উধাও হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম, এখন বসে বসে কাঁদো। সত্যিই কি কাউকে সাহায্য করা এত বড় ভুল? ঠিক তখন, সকিনা, দেখো তোমার জন্য কি কিনেছি। আরে এসবের কি দরকার ছিল? ওয়াও, সোনার বালা! তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? তুমি কি আমাকে সত্যিই ভিখারি ভেবেছিলে? সকিনা আমাকে সাহায্য করেছিল, তাই এগুলো সব ওর জন্য। এত দামি উপহার! তুমি তো অনেক ধনী মনে হচ্ছে। খুব বেশি না, এখানে আমার শুধু 20টা শপিং মল আছে। তাহলে তো তোমার আমাদের সঙ্গেও বন্ধুত্ব করা উচিত। ধন্যবাদ মুস্কান। এরপর, সকিনা, কলেজের ইন্টার্নশিপের জন্য তোমাকেই নির্বাচিত করা হয়েছে। সত্যি? যাকে তুমি সেদিন খাবার খাইয়েছিলে সে আসলে এই কোম্পানির সিইও। আরে এ তো সত্যিই সেই মানুষ। তাহলে তুমিই তাকে খাবার খাইয়েছিলে? আসলে উনি আমার ভাই, তিনি ভিখারির ছদ্মবেশে একজন ভালো মনের মেয়েকে খুঁজছিলেন। সত্যি মুস্কান? সকিনা, তোমার তো ভাগ্যই বদলে গেল। ইস, সেদিন যদি মুস্কান আমার কাছেই টাকা চাইতো। কয়েকদিন পরে, বাচ্চারা, কাল সকিনার দুর্ঘটনা হয়েছে, এখন সে ঠিকমতো হাঁটতেও পারছে না। তোমাদের মধ্যে কে ওকে সাহায্য করবে? আমি করব। না, আমি করব। দেখলে, সকিনা এখন সবার প্রিয় হয়ে গেছে। এখন বুঝতে পারছো, অন্যকে সাহায্য করলে শেষ পর্যন্ত নিজেরও উপকার হয়। বন্ধুরা, তোমরাও কি কখনো কোনো লাভের আশা না করে কাউকে সাহায্য করেছো? তাহলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। প্যাক করে দেবো নাকি এখানেই খাবে? প্যাক করে দিন। আরে ও তো কাজল। কাজল, তুমি কি এখানে পার্ট টাইম কাজ করছো? হ্যাঁ, দুপুরে আঙ্কেল তার অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে বাড়ি যান, তখন আমি দোকানটা সামলাই। যত বেশি সম্ভব স্যুপ বিক্রি করার চেষ্টা করি। একদিনে কত টাকা পাও? আঙ্কেলের এখন খুব কষ্টের সময় চলছে, তাই আমি কোনো টাকা না নিয়েই কাজ করছি। বাহ, মেয়েটা তো সত্যিই খুব ভালো। সবাই তাড়াতাড়ি আসো, আঙ্কেলের স্যুপ খুবই সুস্বাদু আর দামও কম। আমার একটা চাই। আমার জন্য একটা প্যাক করে দিন। ধন্যবাদ সকিনা, আমাদেরই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এই দোকানটা বন্ধ হয়ে গেলে আমরা সস্তায় স্যুপ কোথা থেকে কিনতাম? এই স্টুডেন্ট, তোমার কত কাপ লাগবে? তাড়াতাড়ি করো, স্যুপ শেষ হয়ে যাচ্ছে। বাই, আবার আসবেন। কিন্তু আসল সত্যটা ছিল অন্যরকম। কাজলের এই সাহায্য আসলে ছিল শুধু দেখানোর জন্য। সে নিজের এই তথাকথিত ভালো কাজের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত, যাতে সবাই তাকে ভালো মানুষ মনে করে। দেখো, কাজল এই লাইভ স্ট্রিম থেকে হাজার হাজার টাকা আয় করেছে। লাইভ স্ট্রিম? কিসের লাইভ স্ট্রিম? আংস্ট্রিম, আঙ্কেলকে সাহায্য করার ভিডিওটাই লাইভ করেছিল। ও, তাই ভাবছিলাম সে বিনা টাকায় কাজ করছে কেন। এভাবে টাকা উপার্জন করতে ওর একটুও খারাপ লাগে না? কাজল, আমি ভেবেছিলাম তুমি সত্যিই আঙ্কেলকে সাহায্য করছো। নকল ভালো মানুষ। এতে ক্ষতি কি? গরিব ছাত্রছাত্রীরা সস্তায় স্যুপ পাচ্ছে, আর আমি আর আঙ্কেলও টাকা পাচ্ছি। সবারই তো লাভ হচ্ছে। এখন কোথায় যাচ্ছ? দুপুরে ডেলিভারি কর্মীদের বিনামূল্যে পানি দিতে যাচ্ছি। বাইরে ভিডিও করলে ভাইরাল হওয়ার ভালো সুযোগ আছে। তুমি কি একবারও কোনো স্বার্থ ছাড়া ভালো কাজ করতে পারো না? ডেলিভারি কর্মীরা পানি পাচ্ছে, আর আমি ভিউ আর টাকা পাচ্ছি। সবাই নিজের দরকারি জিনিসটাই পাচ্ছে, এতে ভুল কোথায়? তাহলে কি সত্যিই আমার চিন্তা ভাবনাই পুরনো হয়ে যাচ্ছে? কিছুক্ষণ পরে, ভাইয়া, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, এই নিন একটু পানি খান। ধন্যবাদ বোন, অনেক কষ্টের। আমি শুধু আপনাদের মতো পরিশ্রমী মানুষদের একটু সাহায্য করতে চাই। এতে তোমার তো অনেক টাকা খরচ হয় না? আমার বাবাও আগে এই কাজ করতেন, তাই যতটুকু পারি ততটুকুই করছি। সত্যিই খুব ভালো মেয়ে, এত গরমে সবার জন্য পানি নিয়ে এসেছে। দেখো, কাজল ভাইরাল হয়ে গেছে, নিজের ভালো কাজকেও পুরোপুরি আয়ের উৎস বানিয়ে ফেলেছে। এটাও এক ধরনের প্রতিভা। সব পানি বিতরণ হয়ে গেছে, অন্তত কিছু মানুষের উপকার তো হয়েছে। আর আজ আমার হাজার হাজার নতুন ফলোয়ারও বেড়ে গেছে। অন্যের দুঃখ কষ্টকে কখনো টাকা উপার্জনের মাধ্যম বানিও না। সত্যিকারের ভালো মানুষ ক্যামেরা ছাড়াও মানুষের পাশে দাঁড়ায়। যদি নিজের পকেট থেকে টাকা খরচ করতে হতো, তাহলে কি আমরা এত কিছু করতে পারতাম? স্বার্থ আর খারাপ উদ্দেশ্য নিয়ে করা
করা ভালো কাজকে কি সত্যিই ভালো কাজ বলা যায়? হঠাৎ ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, কি হয়েছে? কাজল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিউজে উঠে এসেছে। কি? ওর সব কীর্তি ফাঁস হয়ে গেছে? না, সবাই ওর প্রশংসা করছে। একজন ছাত্র লিখেছে, আমি একজন গরিব ছাত্র, কাজল আপু যদি আঙ্কেলের দোকানে সস্তায় স্যুপ বিক্রি না করতেন তাহলে এই মাসে আমার খরচই চলতো না। আরেকজন লিখেছে, ওই ডেলিভারি কর্মী আমার বাবা ছিলেন, তিনি সারাদিন বাইরে কাজ করেন, আমি চিন্তায় ছিলাম তিনি হয়তো পানি খেতে পারবেন না। ধন্যবাদ কাজল আপু, এই মেয়েটার মন সত্যিই খুব ভালো, কি দারুণ একজন মানুষ। ধন্যবাদ কাজল। তাহলে কি সত্যিই তার কাজে মানুষের উপকার হয়েছিল? কাজল, তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, তুমি মানুষের সাহায্য করেছো, আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। এখন থেকে আমি আরো আন্তরিকভাবে ভালো কাজ করব। আরে প্যাক করে দেবো নাকি এখানেই খাবে? প্যাক করে দিন। আরে ও তো কাজল। কাজল, তুমি কি এখানে পার্ট টাইম কাজ করছো? হ্যাঁ, দুপুরে আঙ্কেল তার অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে বাড়ি যান, তখন আমি দোকানটা সামলাই। যত বেশি সম্ভব স্যুপ বিক্রি করার চেষ্টা করি। একদিনে কত টাকা পাও? আঙ্কেলের এখন খুব কষ্টের সময় চলছে, তাই আমি কোনো টাকা না নিয়েই কাজ করছি। বাহ, মেয়েটা তো সত্যিই খুব ভালো। সবাই তাড়াতাড়ি আসো, আঙ্কেলের স্যুপ খুবই সুস্বাদু আর দামও কম। আমার একটা চাই, আমার জন্য একটা প্যাক করে দিন। ধন্যবাদ সকিনা, আমাদেরই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এই দোকানটা বন্ধ হয়ে গেলে আমরা সস্তায় স্যুপ কোথা থেকে কিনতাম? এই স্টুডেন্ট, তোমার কত কাপ লাগবে? তাড়াতাড়ি করো, স্যুপ শেষ হয়ে যাচ্ছে। বাই, আবার আসবেন। কিন্তু আসল সত্যটা ছিল অন্যরকম। কাজলের এই সাহায্য আসলে ছিল শুধু দেখানোর জন্য। সে নিজের এই তথাকথিত ভালো কাজের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত, যাতে সবাই তাকে ভালো মানুষ মনে করে। দেখো, কাজল এই লাইভ স্ট্রিম থেকে হাজার হাজার টাকা আয় করেছে। লাইভ স্ট্রিম? কিসের লাইভ স্ট্রিম? আংস্ট্রিম। আঙ্কেলকে সাহায্য করার ভিডিওটাই লাইভ করেছিল। ও, তাই ভাবছিলাম সে বিনা টাকায় কাজ করছে কেন। এভাবে টাকা উপার্জন করতে ওর একটুও খারাপ লাগে না? কাজল, আমি ভেবেছিলাম তুমি সত্যিই আঙ্কেলকে সাহায্য করছো। নকল ভালো মানুষ, এতে ক্ষতি কি? গরিব ছাত্রছাত্রীরা সস্তায় স্যুপ পাচ্ছে, আর আমি আর আঙ্কেলও টাকা পাচ্ছি। সবারই তো লাভ হচ্ছে। এখন কোথায় যাচ্ছ? দুপুরে ডেলিভারি কর্মীদের বিনামূল্যে পানি দিতে যাচ্ছি। বাইরে ভিডিও করলে ভাইরাল হওয়ার ভালো সুযোগ আছে। তুমি কি একবারও কোনো স্বার্থ ছাড়া ভালো কাজ করতে পারো না? ডেলিভারি কর্মীরা পানি পাচ্ছে আর আমি ভিউ আর টাকা পাচ্ছি। সবাই নিজের দরকারি জিনিসটাই পাচ্ছে, এতে ভুল কোথায়? তাহলে কি সত্যিই আমার চিন্তা ভাবনাই পুরনো হয়ে যাচ্ছে? কিছুক্ষণ পরে, ভাইয়া আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, এই নিন একটু পানি খান। ধন্যবাদ বোন, অনেক কষ্টের। আমি শুধু আপনাদের মতো পরিশ্রমী মানুষদের একটু সাহায্য করতে চাই। এতে তোমার তো অনেক টাকা খরচ হয় না? আমার বাবাও আগে এই কাজ করতেন, তাই যতটুকু পারি ততটুকুই করছি। সত্যিই খুব ভালো মেয়ে, এত গরমে সবার জন্য পানি নিয়ে এসেছে। দেখো, কাজল ভাইরাল হয়ে গেছে, নিজের ভালো কাজকেও পুরোপুরি আয়ের উৎস বানিয়ে ফেলেছে। এটাও এক ধরনের প্রতিভা। সব পানি বিতরণ হয়ে গেছে, অন্তত কিছু মানুষের উপকার তো হয়েছে। আর আজ আমার হাজার হাজার নতুন ফলোয়ারও বেড়ে গেছে। অন্যের দুঃখ কষ্টকে কখনো টাকা উপার্জনের মাধ্যম বানিও না। সত্যিকারের ভালো মানুষ ক্যামেরা ছাড়াও মানুষের পাশে দাঁড়ায়। যদি নিজের পকেট থেকে টাকা খরচ করতে হতো তাহলে কি আমরা এত কিছু করতে পারতাম? স্বার্থ আর খারাপ উদ্দেশ্য নিয়ে করা ভালো কাজকে কি সত্যিই ভালো কাজ বলা যায়? হঠাৎ ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, কি হয়েছে? কাজল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিউজে উঠে এসেছে। কি? ওর সব কীর্তি ফাঁস হয়ে গেছে? না, সবাই ওর প্রশংসা করছে। একজন ছাত্র লিখেছে, আমি একজন গরিব ছাত্র, কাজল আপু যদি আঙ্কেলের দোকানে সস্তায় স্যুপ বিক্রি না করতেন তাহলে এই মাসে আমার খরচই চলতো না। আরেকজন লিখেছে, ওই ডেলিভারি কর্মী আমার বাবা ছিলেন, তিনি সারাদিন বাইরে কাজ করেন, আমি চিন্তায় ছিলাম তিনি হয়তো পানি খেতে পারবেন না। ধন্যবাদ কাজল আপু, এই মেয়েটার মন সত্যিই খুব ভালো, কি দারুণ একজন মানুষ। ধন্যবাদ কাজল। তাহলে কি সত্যিই তার কাজে মানুষের উপকার হয়েছিল? কাজল, তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, তুমি মানুষের সাহায্য করেছো, আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। এখন থেকে আমি আরো আন্তরিকভাবে ভালো কাজ করব। আরে বন্ধুরা, ছুটি শেষ হয়ে গেছে। শাকিনা, তোমাকে খুব মিস করেছি। আরে বাহ, অবশেষে পকেট মানি পেয়ে গেলাম। চলো পার্টি করতে যাই। আমি যেতে পারবো না, আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট? কোন স্ক্রিপ্ট? আমাদের শাকিনা এখন ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। এই দেখো, আরে বাহ, 5 লাখ ফলোয়ার। হ্যাঁ, ছুটিতে ফাঁকা ছিলাম তাই শুরু করেছিলাম। ইনফ্লুয়েন্সার হয়ে গেছো বলে এখন আমাদের সঙ্গে খেতেও যাবে না তা নয়, সত্যি কাজটা খুব জরুরি। এখন মনে হয় আমরা আর ওর যোগ্য নই, ও তো এখন বড় স্টার হয়ে গেছে। ঠিকই বলেছো, চলো মুস্কান। আমরা সবাই চলি। আমি যেতে পারবো না, আমি ডিজাইনিং প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তার প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, আমরা চললাম। ও তো এখন খুব পড়ুয়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওরা দুজনই আমার উপর রাগ করেছে। পরের দিন, বন্ধুরা রাগ করো না, আমি সত্যিই কাল খুব ব্যস্ত ছিলাম। এই নাও, তোমাদের জন্য কফি এনেছি। এটা তো সাধারণ কফি মনে হচ্ছে। শাকিনা, তুমি এত বড় ইনফ্লুয়েন্সার হয়েছো, পরের বার স্টারবাকস থেকে কফি কিনে আনবে। কফি তো খেতে দিচ্ছি, সেটাই কি যথেষ্ট নয়? শাকিনা নিজের পরিশ্রমে টাকা উপার্জন করেছে। তোমার যদি এতই স্টারবাকস খাওয়ার শখ থাকে তাহলে নিজেও পরিশ্রম করো। এই মুস্কানটা আজকাল খুশি ভাব নিচ্ছে, নিজেকে কি মনে করে কে জানে।
কিছুক্ষণ পরে কাজল, আজ রাতে আমাকে একটি ব্র্যান্ডের প্রেস কনফারেন্সে যেতে হবে। তুমি কি আমার উপস্থিতি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে? শাকিনা, তুমি তো এখন বড় সেলিব্রিটি, নিজের কাজ নিজেই সামলাতে শেখো। মনে হচ্ছে সেলিব্রিটি হওয়ার পর আমি আমার বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছি। দেখো, আমার ভক্তরা আমাকে কত উপহার পাঠিয়েছে। তোমাদের যেটা পছন্দ নিয়ে নাও। বাহ, এগুলো তো খুব দামি উপহার। যদি বন্ধুদের সঙ্গে থাকতে চাই তাহলে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে। এরপর 3 বন্ধু বাইরে ঘুরে খুব আনন্দ করে। শাকিনা, তুমি গত 1 মাস ধরে কোনো ভিডিও আপলোড করছো না কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আর ভিডিও বানাবো না, যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। তুমি এটা কেন করলে? শুধু ওদের মতো হওয়ার জন্য নিজের উন্নতি ছেড়ে দিলে? হ্যাঁ শাকিনা, আমি তোমার সত্যিকারের বন্ধু নই। আমি শুধু অপেক্ষা করছিলাম কবে তুমি নিচে নেমে আসবে। হয়তো মুস্কানই ঠিক বলছে, আমার এমন করা উচিত হয়নি। এরপর শাকিনা আবার ব্লগিং শুরু করে। শাকিনা, কি করছো? আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু আজ তো আমরা পিকনিকে যাওয়ার কথা ছিল। তোমরা যাও, আমার ভিডিও বানাতে হবে। আমাদের যে ভিডিও কি বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই। চলো আমরা যাই। স্কুলে আমাদের ক্লাসের শাকিনা এখন বড় কলেজে নিজের অভিজ্ঞতা শেয়ার করবে। সবাই হাততালি দাও। ধন্যবাদ সবাইকে। আরেকটি সুখবর, মুস্কান ডিজাইনিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে, তাই তাকে বৃত্তি দিয়ে সম্মানিত করা হচ্ছে। ইস, যদি আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতাম। ঠিক বলেছ। বার্তা, যারা তোমার সাফল্যে ঈর্ষা করে তারা কখনোই তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না। এমন বন্ধুদের জন্য নিজের প্রতিভা বা সাফল্য কখনো কমিয়ে দিও না। শেষে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তোমাদের মধ্যে কে কে চাও। বন্ধুরা, ছুটি শেষ হয়ে গেছে। শাকিনা, তোমাকে খুব মিস করেছি। আরে বাহ, অবশেষে পকেট মানি পেয়ে গেলাম। চলো পার্টি করতে যাই। আমি যেতে পারবো না, আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট? কোন স্ক্রিপ্ট? আমাদের শাকিনা এখন ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। এই দেখো, আরে বাহ, 5 লাখ ফলোয়ার। হ্যাঁ, ছুটিতে ফাঁকা ছিলাম তাই শুরু করেছিলাম। ইনফ্লুয়েন্সার হয়ে গেছো বলে এখন আমাদের সঙ্গে খেতেও যাবে না? তা নয়, সত্যি কাজটা খুব জরুরি। এখন মনে হয় আমরা আর ওর যোগ্য নই। ও তো এখন বড় স্টার হয়ে গেছে। ঠিকই বলেছো। চলো মুস্কান, আমরা সবাই চলি। আমি যেতে পারবো না। আমি ডিজাইনিং প্রতিযোগিতায় অংশ নিয়েছি।